কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে গতিবিদ্যার 9 নম্বর ক্লাস। গলাটা একটু ভাঙা আছে, তো আশা করি কণ্ঠস্বর তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, তাই তো? ওকে, তো চলো আজকে আমাদের প্রজেক্টাইল মোশনের হচ্ছে 9 নম্বর ক্লাস, মানে গতিবিদ্যার আসলে 9 নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। আমরা প্রাসের অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করব, যেখানে সৃজনশীল প্রশ্ন প্রবলেমও থাকবে, বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন প্রবলেম থাকবে, তারপরে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন প্রবলেমও থাকবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথমে একটা কোশ্চেন বলতেছে, একটি প্রাসকে নিক্ষেপের কতক্ষণ পর আদিবেগ এবং শেষ বেগ পরস্পর লম্ব হবে। একটি প্রাসকে নিক্ষেপের কতক্ষণ পর এর আদিবেগ ও শেষ বেগ পরস্পর লম্ব হবে। খুবই সুন্দর একটা কোশ্চেন। ভূমির সাথে তীর্যকভাবে একটা প্রাসকে নিক্ষেপ করা হইল। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো প্রাসের গতিপথটা একটু আঁকি। এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, এইভাবে এসে প্রাসটা ভূমিতে পড়ছে। তাহলে একটু তাকাও বোর্ডে, দেখো এটা হচ্ছে আদিবেগ ইউ। ওকে, নিক্ষেপ কোণ থিটা নট। আমি যদি আদিবেগটাকে বর্ধিত করি, তাহলে বর্ধিত করলে এরকম পাওয়া যাবে আদিবেগের রেখা। ওকে, এবার শেষ বেগ দেখো, এই পয়েন্টে বেগ হচ্ছে এটা ভি। এবার এই বেগ এবং আদিবেগ এরা পরস্পরের সাথে কি লম্ব? মানে চোখের দৃষ্টিতে কি মনে হয়? চোখের আপাত দৃষ্টিতে কি মনে হয়? এটা কি লম্ব? না, এটা লম্ব না। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু যদি সামনে আগায় নিয়ে যাই, ধরো এই পয়েন্টে বেগ স্পর্শক বরাবর ভি। বর্ধিত করি পিছন দিকে, বর্ধিত করলে আদি বেগ আর শেষ বেগ না, লম্ব না। বাট আগে কোনটা 90-র অনেক কম ছিল, এখন কিন্তু একটু বাড়ছে, বাট লম্ব হয়নি, 90 হয়নি। তাহলে আমরা আরও কিছুক্ষণ যাই, ধরো এই পয়েন্টে বেগ ভি। এবার এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি, দেখো এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি, এইবার আদিবেগ এবং শেষ বেগ পরস্পর লম্ব হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখো, আদিবেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হওয়ার একটা সম্ভাবনা আছে। ভাইয়া ফেসবুকে ক্লাস হচ্ছে না কেন? কি ব্যাপার? ফেসবুকে তো ক্লাস হচ্ছে, একটু খুঁজে দেখো, ফেসবুকে ক্লাস হচ্ছে। ওকে, তাহলে এবার দেখো যে আদিবেগ এবং শেষ বেগ লম্ব, তাহলে কোথায় গিয়ে লম্ব হইল? এখান থেকে ছুড়ে দেওয়ার পরে এইখানে গিয়ে, তাহলে এখান থেকে এইখানে যাইতে যে সময়টা লাগছে, সেই সময়টা আমাদের বের করতে বলছে, যে নিক্ষেপের কতক্ষণ পরে আদিবেগ এবং শেষ বেগ একটা না একটা সময় লম্ব হবেই, তাই না? এই যে আদিবেগ আর এটা শেষ বেগ, ধরো যখন শেষ বেগটা এইখানে ছিল তখন এই কোণ, যখন এখানে ছিল তখন এই কোণ, যখন এখানে ছিল তখন এই কোণ। কোণটা দেখো আস্তে আস্তে বেড়ে 90-র দিকে যাচ্ছে। তাহলে যখন এই পয়েন্টে পৌঁছে গেছে, তখন দেখো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই যে
কোনটা 90 ডিগ্রি। তো আমরা টিটা বের করতে চাই যে কতক্ষণ পর আদি বেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হবে। তা আসলে আমি তোমার সুন্দর একটা নিয়ম শিখাই দিই। আদি বেগ ইউ, এটাকে একটু ভেক্টর ফরম্যাটে লিখো তো। আদি বেগ ইউকে যদি দুইটা অক্ষের উপাংশে ভাঙো, দুইটা অক্ষের উপাংশে ভাঙো, এদিক বরাবর উপাংশ ইউ এক্স ইউ কস থেটা নট, আর এদিক বরাবর উপাংশ ইউ ওয়াই ইউ সাইন থেটা নট। তাহলে আমি যদি ইউকে ভেক্টর ফরম্যাটে লিখি আদিবেগ ইউ, সেটা ইউ কজ থেটা নট আই ক্যাপ ইউ সাইন থেটা নট জে ক্যাপ, ভেক্টর ফরম্যাটে। এক্স অক্ষ বরাবর ইউ কজ থেটা নট, আর ওয়াই অক্ষ বরাবর ইউ ওয়াই মানে ইউ সাইন থেটা নট। ওকে, এবার শেষ বেগ ভি। তো ভি এর দুটো উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভি ওয়াই, তাই না? আচ্ছা, ভি এক্স মানে কত? ভি এক্স মানে দেখো, ভি এক্স মানে হচ্ছে, ভি এক্স এর সূত্র তোমার খাতায় লেখা আছে, দেখো ইউ কস থেটা নট। আর ভি ওয়াই মানে দেখো তোমার খাতায় লেখা আছে ইউ সাইন থেটা নট মাইনাস জিটি। ইউ সাইন থেটা কোন দিকে? উপরের দিকে, সুতরাং প্লাস। তাহলে এটা ভি এক্স ভি ওয়াই। এইবার আমি যদি বলি ভেক্টর ফরম্যাটে শেষ বেগ ভিকে লেখো, তাহলে ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ, ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ। তাহলে ভি এক্স আই ক্যাপ একবারে লিখে দিই, তাহলে ইউ কজ থেটা নট আই ক্যাপ প্লাস ইউ সাইন থেটা নট মাইনাস জিটি জে ক্যাপ। তাহলে এটা হচ্ছে ইউ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, এটা আদিবেগ ভেক্টর, শেষ বেগ ভেক্টর। দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে, দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণফল শূন্য হয় না? পড়ছি না আমরা ভেক্টরে? তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণফল শূন্য। এই যে একটা ভেক্টর ইউ আর এই যে একটা ভেক্টর ভি, তাই না? আদিবেগ আর শেষ বেগ এরাই তো পরস্পর লম্ব। ডট গুণফল দাও, ম্যাথ শেষ। ডট গুণফল দাও, ম্যাথ শেষ। তাহলে ইউ এবং ভি লম্ব হলে, ইউ ও ভি ভেক্টর লম্ব হলে ডট গুণফল ইউ ডট ভি 0 হবে। তাহলে আসো ডট গুণ করি। এই যে এটার সাথে এটাকে ডট গুণ করব, তাহলে ডট গুণ করলে আয়ের সাথে আয়ের সহগ, জে এর সাথে জে এর সহগ। তাহলে আয়ের সাথে আয়ের সহগ ইউ কস থেটা নট, তার সাথে আবার গুণ হচ্ছে ইউ কস থেটা নট, ইউ কস থেটা নট। ওকে, আয়ের সাথে আয়ের সহগ, এবার জে এর সাথে জে এর সহগ, তাহলে প্লাস ইউ সাইন থেটা নট, তার সাথে কি গুণ হচ্ছে? ইউ সাইন থেটা নট, তার সাথে এই যেটা, তাহলে ইউ সাইন থেটা নট, ইউ সাইন থেটা নট মাইনাস জিটি ইকুয়াল 0। ডট গুণফল শূন্য, আয়ের সাথে আয়ের সহগ, জে এর সাথে জে সহগ। এবার এখান থেকে হিসাব করো, ইউ 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 স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট, তারপরে প্লাস ইউ সাইন থেটা গুণ করলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট, ইউ সাইন থেটাকে দিয়ে জিটিকে গুণ করো, তাহলে মাইনাস ইউ সাইন থেটা নট জিটি ইকুয়াল 0। এবার এখান থেকে কমন নাও, ইউ স্কোয়ার কমন নাও, তাহলে সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা 1। এই বুঝলা? ইউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা যোগ করলে কত? 1। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ইউ সাইন থেটা নট জিটি ইকুয়াল 0, ইকুয়াল 0। ওকে, আমাদের কি বের করতে বলছে? টাইম, টাইম টি বের করতে বলছে। ওকে, ইউ সাইন থেটা নট জিটিকে ওই পাশে নিয়ে যাও, তাহলে ইউ সাইন থেটা নট জিটি ইকুয়াল টু ইউ স্কোয়ার, টি বের করব, টি ইকুয়াল টু ইউ স্কোয়ার ইউ সাইন থেটা নট জি, ইউ স্কোয়ার ইউ কাটাকাটি করে উপরে একটা ইউ, তাহলে অতএব টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই সাইন থেটা নট ইন্টু জি, ইউ ডিভাইডেড বাই সাইন থেটা নট ইন্টু জি। দেখো হিসাব ঠিক আসছে কিনা? ঠিক আছে, বা জি সাইন থেটা, যেভাবে লিখো না কেন, ইউ ডিভাইডেড বাই জি সাইন থেটা। সহজ না? ঠিক আছে, তাহলে কতক্ষণ পর? ভাইয়া থেটা তো জানি না, থেটা তো তোমার জানতে হবে না, তোমার তো এটা ডেরিভেশন টাইপের। কতক্ষণ পর, এই সময় পর। থেটা আর আদিবেগ তো অবশ্যই দিয়ে দিবে না, যে একটা প্রাসকে কত কোণে নিক্ষেপ করা হলো, কত বেগে নিক্ষেপ করা হলো, এটা তো বলে দিবে। এটা বলে না দিলে তুমি টাইম কেমনে পাবা? কি ক্লিয়ার?
তাহলে এই হচ্ছে ঘটনা। তো এটাকে চাইলে কেউ সূত্র হিসাবে মুখস্থ করতে পারো যে একটা নিক্ষিপ্ত প্রাস তার আদি বেগ এবং শেষ বেগ লম্ব হবে নিক্ষেপের কতক্ষণ পরে, নিক্ষেপের ইউ ডিভাইডেড বাই জি সাইন থেটা সময় পরে। ঠিক আছে, নিক্ষেপের ইউ ডিভাইডেড বাই জি সাইন থেটা পরে। এইবার যদি তোমাকে আদি বেগের মান বলে দেয়, নিক্ষেপ কোণের মান বলে দেয়, টুপ করে এখানে বসাই দিবা ইউ এর মান সাইন থেটা বসাই দিবা। ঠিক আছে, হিসাব নিকাশ করে কতক্ষণ পর আদি বেগ শেষ বেগ পরস্পর লম্ব হবে বের করতে পারবা। ডিরেক্ট ইউজ করতে পারবো, ডিরেক্ট ইউজ করো না, এটা বইয়ের ডিরেক্ট সূত্র নাই। ঠিক আছে, এটা আসলে তোমার যখন পরীক্ষা টরীক্ষা আসবে এভাবে দেখাইতে মানে ডেরিভেশনেই আসবে আসলে। ঠিক আছে, তবে বোর্ড পরীক্ষাটা আসবে না, এটা আসবে অ্যাডমিশন টেস্টের কোনো পরীক্ষাতে আর কি। ঠিক আছে, তো আমরা তো একসাথে বোর্ড পরীক্ষা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা সবই করতেছি। ওকে, নিচে স্কোয়ার দেন নাই যে, নিচে কোথায় স্কোয়ার দিব, নিচে কোথায় স্কোয়ার দিব বুঝলাম না, কোথায় স্কোয়ার দিব? টি সমান সমান ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি সাইন থেটা, ইউ স্কোয়ার ইউ কাটাকাটি করে ইউ, একটা ইউ পড়ে থাকলো পরে। ওকে, এবার আসো 2 নম্বর। বলা হচ্ছে একটি বলকে ভূমির 1.5 মিটার উপর হতে 1.5 মিটার উপর হতে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, ভূমিতে পড়তে তা অনুভূমিকভাবে 17 মিটার অতিক্রম করলে নিক্ষেপ বেগ কত? নিক্ষেপ বেগ কত? ওকে, বলা হচ্ছে একটি বলকে ভূমির 1.5 মিটার উপর থেকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তো বলা হচ্ছে ভূমিতে পড়তে তা অনুভূমিকভাবে 17 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে নিক্ষেপ বেগ কত, মানে আদি বেগটা চাওয়া হয়েছে। ঠিক আছে, আদি বেগটা চাওয়া হয়েছে। তো চলো একটু চিত্র আঁকি। একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আসলে চিত্র আঁকলে ম্যাথ 90% সলভ হয়ে যায়। তাহলে দেখো এটা হচ্ছে ভূমি 1.5 মিটার উপর থেকে, এইখান থেকে বস্তুটাকে ছুড়ে দেওয়া হয়েছে। কোন দিকে? 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, উপরের দিকেই নিক্ষেপ করা হলো। ঠিক আছে, অনেক সময় অনেকে বলতে ভাই নিচেও তো নিক্ষেপ করা হইতে থাকতে পারে, আবার উপরেও তো নিক্ষেপ বলে নেই। হ্যাঁ, যদি না বলে, যদি মনে করো ক্লিয়ারলি বলে নাই, তাহলে উপরের দিকেই ধরে নিবা। ঠিক আছে, একটা বলকে ভূমির 1.5 মিটার উপর থেকে এইভাবে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, উপরের দিকে এটা ধরে নিবা যদি বলা না থাকে। তাহলে এভাবে নিক্ষেপ করা হয়েছে। ভূমিতে যখন পড়বে, এখানে যখন পড়বে, ভূমিতে পড়তে 17 মিটার দূরত্ব অতিক্রম করে, এখান থেকে এই পর্যন্ত 17 মিটার অতিক্রম করে। ওকে, তাহলে এখন আমাদের বলতেছে তাহলে বের করো আদি বেগ বের করো। তো এখানে স্পর্শক বরাবর আদি বেগ ইউ, আর এই যে নিক্ষেপ কোণ থেটা নট, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে চলো হিসাব করি। তাহলে আমাদের কি বের করতে হবে? আদি বেগ ইউ বের করতে হবে। দেখো এখান থেকে যখন এখানে পড়তেছে তখন অনুভূমিকভাবে 17 মিটার, আর এখান থেকে যখন এখানে পড়তেছে তখন উলম্বভাবে এই যে এতটুকু, মানে 1.5 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে ওয়াইয়ের মান 1.5, এক্সের মান 17, ওয়াইয়ের মান 1.5 আর এক্সের মান 17। এক্সের সূত্র এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি, তাই না? এক্স ইকুয়াল টু, আর ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি হাফ জিটি স্কোয়ার, জি এর আগে অলওয়েজ মাইনাস, আর ইউ সাইন থেটা উপরের দিকে ছড়া হয়েছে প্লাস। তো আমরা এই দুইটা সূত্র
নিলাম। কেন? ওয়াই দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তা আমরা কি বেগের সূত্রে যাব? আমরা তো এক্স আর ওয়াই সরণের সূত্র, উলম্ব সরণ, অনুভূমিক সরণ, এই সূত্র নিয়ে হিসাব নিকাশ করব, আদি বেগ বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এক্সের মান জানি, থিটার মান জানি, টিটা আবার জানি না। টিটা জানলে আদিবেগ পাইতাম। তাহলে দুঃখের বিষয় টিটা জানি না, টিটা পেয়ে গেলে কিন্তু আদিবেগ হয়ে গেছিল। এখান থেকে দেখি তো হয় কিনা, ওয়াইয়ের মান জানি, থিটার মান জানি, জি এর মান জানি, আবার টিটা জানি না। তাহলে টিটা জানলে তো এখান থেকে থিটা আদিবেগ ইউ এর মানটা বের করা যেত। আননোন কোয়ান্টিটি দুটো, ইউ টি, ইকুয়েশনও দুটো, তাহলে আর চিন্তার কিছু নেই, ম্যাথ হতে বাধ্য। তাহলে আসো একটা একটা করে সূত্র নিয়ে তাহলে আমরা হিসাব করি। এক্স ইকুয়াল টু ইউ কস থিটা নট টি, এটা দিয়ে দেখি যত দূর যাওয়া যায় যাই। এক্স ইকুয়াল টু ইউ কস থিটা নট টি, এক্সের মান 17, ইউটিকে একসাথে রাখলাম আর কস থিটা কস 60 ডিগ্রি লিখলাম। আমার ইউ এর মানও দরকার নেই, টি এর মানও দরকার নেই, আমার ইউটিটা দরকার। তাহলে ইউটি, এই ইউটি ইকুয়াল টু এই ইউটিটা ইকুয়াল টু 17 ভাগ কস 60, এই 17 ভাগ কস 60 দিয়ে ক্যালকুলেটর নিয়ে আসছি, 34 কস 60 হাফ 2, এটা 1 নং সমীকরণ। এবার ওয়াই, ওয়াইয়ের সূত্রটা নিয়ে আসি। ওয়াই ইকুয়াল টু, মানে তো ভাই ইউটি, হ্যাঁ ইউটির মান বের করছি, সমস্যা কি? এবার ইউ সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো এবার উপরের দিকে ছড়া হয়েছে প্লাস, ওয়াইয়ের আগে কিন্তু মাইনাস, কেন? এখান থেকে এখানে পড়ছে, তাহলে ওয়াই তো কোন দিকে? নিচের দিকে, তাহলে ওয়াইয়ের আগে মাইনাস, তাহলে ওয়াই মাইনাস 1.5। ইউটি দেখো ভালো করে, ইউটি দেখছো, ইউ2 এর ইউআরটি এর গুণফল হচ্ছে 34, তাহলে ইউআরটি এর গুণফলটাই বসালাম, লাভ আছে না? লাভ আছে তো। সাইন 60 ডিগ্রি মাইনাস 4.9 টি স্কোয়ার, একমাত্র কার মান জানা নাই এখানে? কার মান জানি না, টি এর মান, তো টি এর মান বের করে নিই এখান থেকে। তাহলে মাইনাস 1.5 বা 34 গুণ সাইন 60, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা এই পাশে গিয়ে যোগ হবে, তাহলে প্লাস 1.5, যা হয়েছে তাকে 4.9 দিয়ে ভাগ দিব, রুট অ্যান্সার। দেখো তো সময় আসছে 2.51, 2.513 সেকেন্ড, এটা হচ্ছে সময়। কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে কি? আমাদের কোশ্চেনে কি চাইছে? আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে যে নিক্ষেপ বেগ কত, আদি বেগ ইউ কত চাইছে। ওকে, তো আদি বেগ ইউ বের করতে হবে, 1 নং সমীকরণ থেকে পাই। ইউ আর টি এর গুণফল 34, তাহলে ইউ টি 2.513 ইকুয়াল টু 34, তাহলে অতএব আদি বেগ ইউ, তাহলে 34 ডিভাইডেড বাই আনসার, তাহলে 13.529 মিটার পার সেকেন্ড। বুঝলা? 13.529 মিটার পার সেকেন্ড হয়ে গেল, শেষ। ওকে, এবার আসো, এই যে ম্যাথটা করলাম, যে হ্যাঁ আমাদের চট করে মাথায় আসছিল এই দুইটা সূত্র, এটা নিয়ে করলাম। আচ্ছা, এই দুইটা সূত্রের একটা কম্বাইন্ড সূত্র আছে না? এই দুইটা সূত্রের কম্বাইন্ড সূত্রটা ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা নট এক্স, তার একটা সূত্র আমরা জানি। তো কেউ যদি মনে করতে ভাই ওই সূত্রটা দিয়ে আমি করতে পারবো কিনা, হ্যাঁ পারবো, কেন পারবো না? অবশ্যই পারবো। আসো দেখি, অর চিত্রটা একটু কোনো মতে এঁকে নিই। এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, এইভাবে গিয়ে পড়ছে, আদি বেগ ছিল ইউ, বের করতে চাই নিক্ষেপ কোণ থিটা নট 60 ডিগ্রি, এটা হচ্ছে 1.5 মিটার ওয়াইয়ের মান, আর এক্স এর মান হচ্ছে 17 মিটার, এক্স এর মান 17 মিটার। তাহলে এখন আসো, দেখো তো ওয়াই ইকুয়াল টু, কেউ যদি মনে করতে যে ভাই আমি এই সূত্রটা দিয়ে হিসাব করব, ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। ওকে দাদা, একবারে করা যায় তো, এই তো একবারে করার সূত্র। ওয়াইয়ের মান বুঝলা না কেন? ওয়াইয়ের মান বুঝলা না
এইখান থেকে এইখানে গিয়ে পড়ছে, তাহলে উলম্ব অতিক্রান্ত দূরত্ব এখান থেকে উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই 1.5 মিটার। এটা বুঝলে না কেন? এটা উলম্ব অতিক্রান্ত দূরত্ব সরণ না, তো এটাই তো ওয়াইয়ের মান। ওকে, এটা কি এই সূত্রটা কি সরাসরি ইউজ করা যাবে? কেন যাবে না? হয়, কেন যাবে না? অবশ্যই যাবে, গত ক্লাসে সূত্র দিয়ে ম্যাথ করে দিলাম না। তাহলে y ইকুয়াল টু tan থিটা নট x মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2 u স্কয়ার cos স্কয়ার থিটা নট। মান বসাও, y এর মান বসাও, কোণের মান বসাও, x এর মান 17 মিটার বসাও, একমাত্র অজানা হচ্ছে u। u এর মান বের করো, এখান থেকে u এর মান বের করো, দ্রুত u এর মান বের করো, দ্রুত u এর মান বের করো। 14.24 আসে। এইবার শোনো, আচ্ছা কেউ কেউ হিসাব করছে তার নাকি 14.24 আসে। এবার শোনো, তুমি করছো তো, হয় নাই, তোমার ভুল করছো একটা জায়গায়। কোন জায়গায় ভুল করছো? ভুল করছোটা কোথায়? ভুল করছো ওয়াই এর মান বসাইতে। ওয়াই এখান থেকে এখানে, তাহলে উলম্ব অতিক্রান্ত সরণ বা দূরত্ব ওয়াই কোন দিকে? নিচের দিকে। তো 1.5 এর আগে মাইনাস বসাইছো, এখানে ওয়াই এর আগে মাইনাস বসাইতে হবে। তো ওয়াই এর আগে মাইনাস বসাইতে হবে। ইভেন এই যে ট্যান থেটা, এই কোণটা কোন দিকে? কোন দিকে ছড়াইছে? উপরের দিকে। তাহলে ট্যান প্লাস থেটা, ট্যান প্লাস থেটা মানে ব্যাপারটা এরকম, ট্যান ট্যান এটা প্লাস থেটা নট আর কি। তাহলে ট্যান থেটা নট এটাও কিন্তু প্লাস, ট্যান ট্যান থেটা নট মানে ট্যান যদি প্লাস থেটা হয় তো প্লাস ট্যান থেটা হয়। শুধু কজ মাইনাস হজম করতে পারে, কজ মাইনাস হজম করতে পারে, তাই তো? তাহলে এবার এমন যদি হইতো কোন করে নিচের দিকে ছড়ে দিতাম, নিচের দিকে ছড়ে দিতাম, তাহলে কিন্তু এই সূত্র ব্যবহার করলে থেটার আগে মাইনাস বসাইতে হইতো, এখানে মাইনাস ট্যান থেটা হইতো, এখানে কিন্তু মাইনাস ট্যান থেটা হইতো। বুঝলা? মাথায় রাখিও। তাহলে এবার আসো মান বসাই। -1.5 ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, এক্স এর মান 17 মিটার, মাইনাস জি 9.8 17 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার। ইউ এর মান বের করতে চাই, তো বের করতে চাই কজ 60 ডিগ্রি তার স্কোয়ার। সবই জানি, একমাত্র জানা নেই ইউ এর মান। তাহলে এবার এখান থেকে ইউ এর মানটা বের করব। কে করবে? ক্যালকুলেটর করবে। দেখো কেমনে করি। এটার এই পাশে নিয়ে যাবো, তাহলে এইটা ওই পাশে যায় যোগ হবে। তাহলে ট্যান 60 ডিগ্রি গুণ 17 যোগ 1.5 দিয়ে এটা হলো। এবার 9.8 ইন্টু 17 স্কোয়ার ভাগ অ্যান্সার, ভাগ অ্যান্সার ভাগ 2 ভাগ কজ 60 তার স্কোয়ার। এবার রুট অ্যান্সার 13.52 বাহ, সুন্দর তো, মিলে গেল তো, মিলে গেছে। ঠিক আছে, তাহলে ঠিকঠাক বসাইতে হবে। তাহলে যে ভুল করতেছিলা, কোথায় ভুল? মাইনাস ওয়াই। তাহলে চিহ্নের ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে, চিহ্নের ব্যাপারগুলা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে গেল এটা। এবার আসো নেক্সট। 3 নম্বর, একজন ফুটবলার 27 মিটার পার সেকেন্ড বেগে 25 ডিগ্রি কোণে 45 মিটার দূরের 25 ডিগ্রি কোণে 45 মিটার দূরের গোলপোস্ট লক্ষ্য করে কিক দেয়। মনে করো গোলকিপার ঘুমাচ্ছে। 1 নম্বর কোশ্চেন, বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ও সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো।
সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ও সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে গোল হবে কিনা তার গাণিতিক ব্যাখ্যা। গোল হবে কি না তার ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা। একটু চিত্র আঁকবো। দেখো, একজন ফুটবলার, এই যে একজন ফুটবলার, সেই যে একটা ফুটবল নিয়ে কিক দিবে, তো সে একটা গোল পোস্ট, এই যে গোল পোস্ট, এই যে গোল পোস্ট, এই গোল পোস্ট লক্ষ্য করে ছুটছে। ও আরেকটা জিনিস, গোল পোস্টের বারের উচ্চতা দেওয়া আছে, বারের উচ্চতা, বারের গোল পোস্ট বারের উচ্চতা 2.5 মিটার। তাহলে এই গোল পোস্ট বারের উচ্চতা 2.5 মিটার, বুঝছো? এই যে গোল পোস্ট। তাহলে এই ফুটবলার এই গোল পোস্ট লক্ষ্য করে বল কিক দিছে, এভাবে ধরে বল কিক দিছে। তো গোল পোস্টে বল ঢুকবে কিনা, গোল পোস্টে বল ঢুকবে কিনা। আদিবেগ ইউ 27 মিটার পার সেকেন্ড, আর নিক্ষেপ কোণ কত ডিগ্রি? 25 ডিগ্রি। ওকে, তাহলে প্রথম কি কোশ্চেনটা করছিল আগে দেখি। 1 নম্বর কোশ্চেন আসো। 1 নম্বর, বলটির সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ও সর্বোচ্চ উচ্চতা, সূত্র, ডিরেক্ট সূত্র। সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল টু, আমরা নর্মালি সর্বোচ্চ উচ্চতা খাড়া উপরে নিক্ষিপ্ত বস্তুর জন্য কি জানি? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে হবে ইউ এর সাথে সাইন থেটা 8 দিয়ে লাগানো, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট ডিভাইডেড বাই 2g। না, মান বসো, ঠিক আছে, এগুলো করে দেওয়ার দরকার নেই। ইউ এর মান 27 তার বর্গ, সাইন 25 ডিগ্রি তার বর্গ, ডিভাইডেড বাই 2, জি এর মান 9.8, ডিভাইডেড বাই 2, জি এর মান 9.8। তাহলে দেখি কত আসে। 27 স্কোয়ার গুণ সাইন 25 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 9.8, তাহলে 6.64 মিটার সর্বোচ্চ উচ্চতা। আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি ইকুয়াল টু ইউ সাইন থেটা, দেখো উড্ডয়নকাল চাইনি কিন্তু, ইউ বাই জি মানে ইউ সাইন থেটা বাই জি। তাহলে এখানে মান বসাও, ইউ এর মান 27 গুণ সাইন 25 ডিগ্রি ডিভাইডেড বাই জি 9.8, তাহলে 27 গুণ সাইন 25 ডিভাইডেড বাই 9.8, তাহলে 1.64, 1.164, 1.1643 এত মিটার। ডান। এটা নিয়ম রক্ষা, এটা কোনো ম্যাথ ছিল না। 1 নম্বরটা কোনো ম্যাথ না। 2 নম্বরটা হচ্ছে আসল কাহিনী, গোল হবে কিনা। ঠিক আছে, গোল হবে কিনা। এই যে গোলকিপার, সরি ফুটবলার, গোলকিপার ঘুমাই গেছে, গোলকিপার নাই। এই ফুটবলার সে 25 ডিগ্রি কোণে 27 মিটার পার সেকেন্ড বেগে গোল করার উদ্দেশ্যে বল ছুড়ছে। তো গোল পোস্টটা ছিল হচ্ছে বোলার থেকে কত দূরে, দেখো ফুটবলার 45 মিটার দূরের গোল পোস্ট লক্ষ্য করে, এই যে এই দূরত্বটা হচ্ছে 45 মিটার। তো 45 মিটার কার মান? গোল পোস্টের দূরত্বের মান। তাহলে আমাদের দেখতে হবে 45 মিটার দূরে এক্স এর মান যখন 45 হবে, তখন এই 45 মিটার দূরে এইখানে গিয়ে বলটা কোথায় পড়তেছে এটা দেখতে হবে। অনেক সম্ভাবনা থাকতে পারে, বলটা এখানে পড়ে যাইতে পারে, বলটা গোল পোস্টের মধ্যে ঢুকে যাইতে পারে, গোল পোস্টটা বারের উপর দিয়ে চলে যাইতে পারে। তাহলে আমরা কি করব, 45 মিটার দূরে ওয়াইয়ের মানটা বের করব। দেখবো ওয়াইয়ের মানটা নেগেটিভ কিনা। যখন দেখবো নেগেটিভ, তার মানে ঘটনা ঘটছে এই যে বল মাটিতে আগেই পড়ে গেছে। নেগেটিভ মানে আসে হচ্ছে এই যে এখানে এসে টাচ করতেছে, এই দেওয়ালকে বা গোল পোস্টকে, গত ক্লাসে করাইছিলাম এই টাইপের একটা ম্যাথ, এখানে এসে টাচ করতেছে। যদি দেখি 2.5 এর মধ্যে আছে, মানে 2.5 এর কম এরকম আছে, তার মানে বুঝবো যে হ্যাঁ গোল পোস্টের মধ্যে ঢুকে গেছে, গোল হয়ে গেছে। আর যদি দেখি না 2.5 এর উপর দিয়ে চলে যাচ্ছে, মানে 45 মিটার দূরে ওয়াইয়ের মান 2.5 এর বেশি, তার মানে বারের উপর দিয়ে চলে গেছে, এই জিনিসটা আমরা বুঝবো। তো ওটাই আমাদের যাচাই বাছাই করতে বলছে। তাহলে ওয়াই বের করতে হবে আমাদের। এই 2.5 ওয়াই না আমার, অনেকে বলতে ভাই এটারে ওয়াই ধরে আমরা এক্স বের করি, তাহলে হবে। এটারে ওয়াই ধরে এক্স বের করলে হবে। 45 মিটার দূরের গোল পোস্ট, আমার দেখতে হবে 45 মিটার দূরে বলটা কত উচ্চতা দিয়ে গেছে, আমার দেখতে হবে বলটা কত উচ্চতা দিয়ে গেছে, সেই উচ্চতাটা গোল পোস্টের কম নাকি গোল পোস্টের বেশি, এটা দিয়ে দেখতে হবে। ওকে, তাহলে আমাদের ওয়াইটা চেক করে দেখতে হবে, আমরা ওয়াই বের করে দেখব। তাহলে 2 নম্বর আসো, ওয়াই। এবার ওয়াই বের করার 1000টা মেথড আছে। তুমি ওয়াই ইকুয়াল টু tan θ নট এক্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই আর, এটা দিয়ে করতে পারো।
y ইকুয়াল টু ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটা দিয়ে তুমি করতে পারো। অথবা এক্স ইকুয়াল টু ইউ কস থিটা নট, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা নট, টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্র দিয়ে তুমি করতে পারো। তো যেটা দিয়ে তোমার করতে মন চাই তুমি করো, ঠিকঠাক হবে। তো আমরা আসলে একবারে করতে চাই, আমরা দুইবারে করতে চাই না। তো এই কারণে ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এটা দিয়ে করলে একবারে হবে। বাকি দুইটা সূত্র দিয়ে করলে দুই ধাপ হবে। আমি একবারে করতে চাই। তাহলে ওয়াই এর মানটা বের করবো, ট্যান 25 ডিগ্রি ইন্টু এক্স এর মান 45 মাইনাস 9.8 এক্স এর মান 45 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার 27 তার স্কোয়ার কস থিটা কস 25 ডিগ্রি তার স্কোয়ার। তাহলে এখান থেকে মান ট্যান 25 গুণ 45 বিয়োগ 9.8 গুণ 45 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 27 বর্গ গুণ কজ 25 তার স্কোয়ার। তাহলে 4.413 মিটার। না, গোল হয় নাই, গোল হয় নাই। কেন? 2.5 মিটার হওয়ার কথা ছিল। গোল পোস্টের উচ্চতা 2.5 মিটার, তো 2.5-এরও উপর দিয়ে চলে গেছে। ঠিক আছে, 2.5-এর দ্বিগুণ উপর দিয়ে চলে গেছে প্রায়, তাই না? তার মানে বারের অনেক অনেক উপর দিয়ে চলে গেছে। তাহলে এটা গোল হয় নাই, গোল হয় নাই। বুঝতে পারছো? এবার বলো ফুটবলারকে, ফুটবলারটার নাম কি? গোল হয় নাই, ফুটবলারটার নাম কি? মেসি। হ্যাঁ, এই তো, গুড, ভেরি গুড, মেসি। না না, নেইমার না, নেইমার হলে গোল হয়ে যেত, নেইমার হলেই গোল হয়ে যেত। CR7 না। এবার আসো 4 নম্বর। দেখো একটা চিত্র এঁকে দিচ্ছি। এই এটা একটা ভবন, ঠিক আছে? এটা একটা ভবন, বহুতল ভবন। হ্যাঁ, দুইটা প্রাস এ আর বি। এ প্রাসটাকে এখান থেকে ছোড়া হয়েছে আর বি প্রাসটাকে এখান থেকে ছোড়া হয়েছে। তাহলে এখান থেকে এ প্রাসকে, এখান থেকে বি প্রাসকে ছোড়া হয়েছে। তো বি প্রাসটাকে ছোড়া হয়েছে, বি প্লাসটাকে ছোড়া হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে। ঠিক আছে, বি প্লাসটাকে ছোড়া হয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে। আর এ প্লাসটাকে ছোড়া হয়েছে, এই যে এ প্লাসটা, এটাকে এখান থেকে ছোড়া হয়েছে, এখান থেকে ছোড়া হয়েছে 40 মিটার পার সেকেন্ড বেগে, 30 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। এবার কি বলতেছে খুব ভালো করে শোনো। প্রাস দুইটি ভূমিতে একই স্থানে পতিত হয়। প্রাস দুটি ভূমিতে একই স্থানে পতিত হয়। ভালো করে বুঝবা কথাগুলো, একই সাথে না, একই সাথে পতিত হয় না, একই স্থানে পতিত হয়, এটা বলা আছে যে প্রাস দুটি ভূমিতে একই স্থানে পতিত হয়, একই জায়গায় পতিত হয়। অর্থাৎ এইখান থেকে এইখানে এসে পড়ে, এই যে এখান থেকে এখানে এসে পড়ে একই স্থানে। এই প্রাসটাও যেখানে পড়ে, এই প্রাসটাও সেই একই স্থানে পড়ে, একই স্থানে পতিত হয়। কোশ্চেন নম্বর 1, এ প্রাসের সর্বোচ্চ উচ্চতা। নিয়ম রক্ষার কোশ্চেন, এ প্রাসটার সর্বোচ্চ উচ্চতা। আর কোশ্চেন নম্বর 2, ভবনের উচ্চতা নির্ণয় সম্ভব কিনা। ভবনের উচ্চতা নির্ণয় সম্ভব কিনা, ভবনের উচ্চতা নির্ণয় সম্ভব কিনা। বি বিন্দু থেকে অনুভূমিকভাবে একটা প্রাসকে ছড়া হয়েছে, অনুভূমিক মানে 0 ডিগ্রি, 30 মিটার পার সেকেন্ড বেগে। একই সাথে না,
ভালো করে বুঝো, আমি বলি না একই সাথে বি প্রাসকে যখনই ছুড়ে দিছি এ প্রাসকে তখনই ছুড়ে দিছি না। বি প্রাসকে ছুড়ে দিছি এক সময়, এ প্রাসকে অন্য একটা সময় ছুড়ে দিছি। তারা একই সাথে ছুরি নাই, একই সাথে ভূমিতে পড়ে নাই, এরকম কোনো কথা নেই, কিন্তু পড়ছে একই জায়গায়। ধরো ভূমিতে এখানেই পড়ছে, এ প্রাসটাও গিয়ে যেখানে পড়ছে বি প্রাসটাও গিয়ে সেখানে পড়ছে। তুমি ছুটতে পারো, একই সাথে ছুটতেই পারো, কিন্তু দুইটা একই সময় এসে যে পড়ছে এমন কোনো কথা কিন্তু কোশ্চেনে বলা নাই। তাহলে বলা আছে জাস্ট একই জায়গায় গিয়ে পড়ে, একই স্থানে গিয়ে পড়ে। তো নাও এখন এই তথ্য থেকে বের করো এ প্রাসের সর্বোচ্চ উচ্চতা কত আর ভবনের উচ্চতা নির্ণয় সম্ভব কিনা। দেখো এ প্রাসের সর্বোচ্চ উচ্চতা কিন্তু ভবনের উচ্চতা না, এ প্রাসটা ভবনের মাথায় ওঠে নাই। এ প্রাসের সর্বোচ্চ উচ্চতা এটা এইচ। এ প্রাস তো খুব সুন্দর কিউট প্রাস, তাহলে এ প্রাসের সর্বোচ্চ উচ্চতা এইচ বের করবার সূত্র দিয়ে ডিরেক্ট ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তাহলে ইউ এর মান 40 তার স্কোয়ার, সাইন 30 ডিগ্রি তার স্কোয়ার ডিভাইডেড বাই 2g 9.8 ডিভাইডেড বাই 2g 9.8। 40 স্কোয়ার গুণ সাইন 30 তার স্কোয়ার 2 গুণ 9.8, তাহলে 20.40 মিটার। এটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা। এইবার ভবনের উচ্চতা নির্ণয় করতে পারবা কিনা বলো। ভবনের উচ্চতা কেমনে বের করবা? ভবনের উচ্চতা বের করতে গেলে শোনো, ভবনের উচ্চতা বের করতে গেলে বি প্রাস নিয়ে কাজ করবো না এই প্রাস নিয়ে বলো? আগে তোমার বুঝাই কোন প্রাস নিয়ে। বি প্রাস নিয়ে। কেন? বি প্রাসটাই তো ভবনের উপর থেকে ফেলা হয়েছে, এই বি প্রাসটাই তো পড়ছে। তো বি প্রাসটা এখান থেকে এখানে যদি পড়ে না, সে যে উলম্ব দূরত্ব অতিক্রম করে ভূমিতে পৌঁছাবে সেই ওয়াইয়ের মানটা বের করতে পারলেই কাজ খতম, কারণ এই ওয়াইটাই হবে ভবনের উচ্চতা। তাহলে বি প্লাসটা ভূমিতে পড়তে যে সময় লাগে, এই সময় এই যে উলম্ব অতিক্রান্ত দূরত্ব সেটাই হচ্ছে ওয়াই ভবনের উচ্চতা। তাহলে আমাদের ওয়াইটা বের করতে হবে, কাজ হচ্ছে আমাদের ওয়াই বের করা। তাহলে তোমরা আগে না লিখলে আমি খুশি হই। আমাদের কাজ হচ্ছে ওয়াই বের করা, ওকে? তো দেখো ভালো করে বোর্ডে দেখো, 2 নম্বর ওয়াইটা আমরা বের করতে চাই, যে ওয়াইটাই ভবনের উচ্চতা। কার জন্য? বি প্রাসের জন্য। বি প্রাসের, তাহলে বি প্রাসের জন্য ওয়াই ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। নিক্ষেপ কোণ কত বি প্রাসের? কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে সাইন 0 0, এটা 0, তাহলে মাইনাস হাফ জি মানে 4.9। ম্যাথ শেষ, প্রায় হয়ে গেছিল। কোথায় গিয়ে আটকে গেছি বলো? কোথায় গিয়ে আটকে গেছি? আটকে গেছি টি এর জায়গায় গিয়ে, টি নেই। তো ভূমিতে পড়তে বি প্রাসটা ভূমিতে পড়তে কত সময় লাগে সেটা বের করো। তাহলে ভূমিতে পড়ার যে সময়টা টি পর্যায়কাল, টি ইকুয়াল টু 2u সাইন থেটা ডিভাইডেড বাই জি পর্যায়কাল, শেষ। বি প্রাসের জন্য পর্যায়কাল না, বি প্রাসের পর্যায়কাল না, ভূমিতে পড়তে বি প্রাসের জন্য পর্যায়কাল ধরে মায়ের হবে। বি প্রাসের আবার কিসের পর্যায়কাল? বি প্রাসের পর্যায়কাল হয়, এই সূত্র বি প্রাসের জন্য খাটে। বি প্রাসের ভূমিতে পড়তে সময় এই সূত্র দিয়ে হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে বুঝাইছি। অনুভূমিক পাল্লা, বি প্রাসের অনুভূমিক পাল্লা নেই। বস্তুকে নিক্ষেপ করব, নিক্ষেপ তলে আসতে এখান থেকে নিক্ষেপ করা হয়েছে, নিক্ষেপ তলে জীবনে ফেরত আসবে। তাহলে এই টি মানে উড্ডয়নকাল টি না, খবরদার। এই টি এর মান কই পাবো? আচ্ছা এই টি এর মান ছাড়ো, টি এর মায়া ত্যাগ করো, তুমি টি বাদ দিয়ে তুমি আগে এ প্রাসের জন্য ভালো করে শোনো। এ প্রাসের জন্য এই প্রাসটা এখান থেকে এখানে পড়ছে, এখানে গিয়ে পড়ছে। তুমি ভাই এ প্রাসের জন্য এক্সটা বের করো তো। এ প্রাসের জন্য এক্স, আরে ভাই এ প্রাসের জন্য যেটা এক্স সেটা তো পাল্লা আর, এখান থেকে নিক্ষেপ করলে এখানেই গিয়ে যদি পড়ে তাহলে তো পাল্লা আর। তাহলে এ প্রাসের জন্য পাল্লা আর বের করো, এ প্রাসের জন্য। তাহলে দেখো আমরা কিন্তু 2 নম্বর ম্যাথই করতেছি। এ প্রাসের পাল্লা আর বের করি, ইউ স্কোয়ার সাইন 2 থেটা নট বাই জি মান বসাও। ইউ এর মান 40 সাইন 2 থেটা 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি এর মান 9.8।
তাহলে 40 স্কোয়ার গুণ সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8 বাই 141.391 মিটার। এটা হচ্ছে এ প্রাসের আর। এইবার কাহিনী হচ্ছে এই লাইনে, পড়ো এই লাইনটা। প্রাস দুটি ভূমিতে একই স্থানে পতিত হয়। যদি প্রাস দুটি ভূমিতে একই স্থানে পতিত হয় তাহলে এ প্রাসের জন্য যেটা পাল্লা, বি প্রাসের জন্য সেটা ভূমিতে পড়লে অনুভূমিক দূরত্ব এক্স। দেখো তুমি নিজেই দেখো, আমি তোমার একটু হাইলাইটার পেন দিয়ে দেখাই। বি প্লাসটা এখান থেকে এখানে পড়ছে, তাহলে অনুভূমিকভাবে এটা তো উলম্ব অতিক্রান্ত দূরত্ব ওয়াই, আর অনুভূমিক দূরত্ব এটা। আবার এ প্লাসটা এখান থেকে গিয়ে এখানে পড়ছে, তাহলে এ প্লাসের পাল্লাও এটা। তাহলে এ প্লাসের জন্য যেটা পাল্লা, বি প্লাসে সেটা অনুভূমিক দূরত্ব এক্স। কথা বুঝছো কি না বলো? তাহলে বি প্রাসের জন্য এক্স হচ্ছে অনুভূমিক পাল্লা আর, অর্থাৎ 141.391 মিটার এক্স। এবার আমরা এক্স এর সূত্র কি জানি? ইউ কস থিটা নট টি, এক্স এর সূত্র 141.391। ইউ এর মান, ইউ আদিবেগ কোন প্রাসের? বি প্রাসের 30, আর কস 0 তো 1 টি। তাহলে এইবার আসো এইখান থেকে টিটা পাবো। ঠিক আছে, এক্স এর মানটা পাইলাম। কাহিনী কিছুই না, এ প্রাসের পাল্লাটাই হচ্ছে বি প্রাসের এক্স। তো বি প্রাসের এক্সটা পেয়ে গেলাম, এখান থেকে টিটা বের করব। এটাই তো তাহলে বি প্রাসের জন্য এখান থেকে ভূমিতে পড়তে সময়, তাহলে এখান থেকে সময়টা পাবো 141, এটাকে ভাগ দিব 30 দিয়ে, তাহলে 4.713 সেকেন্ড নিয়ে এটা বসাও। এই টাইমটা এবার এখানে নিয়ে বসাও। তাহলে 4.713 স্কোয়ার গুণ 4.9, 108 মাইনাস 100, মাইনাস মানে নিচে বুঝাচ্ছে, এই ছাড়া আর কিছু না। মাইনাস 108.84 মিটার। তাহলে অতএব হ্যাঁ, ভবনের উচ্চতা নির্ণয় করা যাবে। ভবনের উচ্চতা হচ্ছে 108.84 মিটার। এটা হচ্ছে ভবনের উচ্চতা। ওকে, ক্লিয়ার? তাহলে 4 নম্বর ডান। এই প্রাসটা কি মাটির নিচ থেকে ছোড়া হয়েছে? কই, এই প্রাসকে কেন মাটির নিচ থেকে ছোড়া হবে? এই প্রাসকে এই যে এখান থেকে ছোড়া হয়েছে, এখান থেকে একেবারে ভূমি থেকে ছোড়া হয়েছে। ধরো কেউ একজন ফুটবল কিক দিছে, ঠিক আছে, ভাই বড় ফর্মুলা দিয়ে করলে হবে? হ্যাঁ, হবে না কেন? কেন হবে না? হবে, কোনো সমস্যা নেই, করো। তুমি যদি একবারে এখান থেকে এই যে এক্স আর পাইছো না, আরটাই হচ্ছে এক্স, তো একবারে বড় ফর্মুলা দিয়ে যদি আমরা করি, দেখি কেন হবে না। দেখি বড় ফর্মুলা দিয়ে করলে হবে না কেন? অর ওয়াই সমান সমান বি প্রাসের জন্য, আসো বি প্রাসের জন্য ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা নট এক্স মাইনাস জি এক্স স্কোয়ার 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এটা তো সবার জন্য সূত্র। তাহলে ট্যান থিটা নট, ট্যান 0 ডিগ্রি এক্স, এক্স এর মান হচ্ছে ওই যে এক্স এর মানটাই তো আর, এক্স ইকুয়াল টুই তো আর 141.39, কত জানো? 141.391 এত মিটার। তাহলে এটা এক্স এর মান 141.391, 9.8 141.391 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার, ইউ আদিবেগ 30 না, কত ছিল দেখি 30, হ্যাঁ। তাহলে 30-এর স্কোয়ার আর কস তো 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি তার স্কোয়ার বাই ট্যান 0 কত? ট্যান 0 0, ট্যান 0 0, বুঝছো? তাহলে এটা 0 বাদ, তাহলে মাইনাস, আসো এটার হিসাব শুধু 9.8 ইন্টু 141.391 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 30-এর স্কোয়ার গুণ কস 0 তো 1, দেখি 108.842 মিটার হয়েছে? হয় নাই? বলো, বুঝছো? ভাই মুখস্থ করা যাবে না, সূত্র খাটাইতে চাইলে খাটাও, নিয়ম ঠিক থাকলে, সূত্র ঠিক থাকলে অবশ্যই ম্যাথ মিলতে বাধ্য।
ভাইয়া ক্যালকুলেশন এত শর্ট করলে কি হবে? তো তুমি কি করবা? ক্যালকুলেশন এখান থেকে এই সূত্র, তারপরে মান বসালা, তারপরে উত্তর লিখবা, আবার বলে ক্যালকুলেশন শর্ট করলে হবে। আর কি করতে চাও? বাংলা পরীক্ষা তো না, ফিজিক্স পড়তেছো, তো ফিজিক্সের মতো। ফিজিক্সের কাজ কি? ইঞ্জিনিয়ারিং পড়াশোনার কাজ কি? কঠিন কাজ সহজে করো। তুমি হিসাব করতে গিয়ে যদি এত বড় করো, এত দরকার নেই, আমাদের হিসাব ছোট লাগবে। ঠিক আছে, ওকে, গুড, ভেরি গুড। এবার আসো, কত নম্বর করলাম? 4, গুড। 5 নম্বর, ব্রাশটি খুঁটির উপর দিয়ে কোনো মতে চলে যায়। খুঁটির উপর দিয়ে কোনো মতে চলে যায়। এ বি এর দূরত্ব বের করো। দেখো, এবার আসো চিত্র এঁকে দিই। এখানে একটা চিত্র এঁকে দেওয়া আছে। অনুভূমিক রেখা, ভূমি। এবার এখান থেকে একটা প্রাসকে ছুড়ে দেওয়া হয়েছে, বুঝছো? এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে প্রাসটা। তো প্রাস কি করছে? তার গতিপথের, এই যে গতিপথের 2টা খুঁটির উপর দিয়ে চলে গেছে। এখানে একটা খুঁটি পোতা ছিল, এখানে একটা খুঁটি ছিল। ঠিক একইভাবে এরকম আরও একটা খুঁটি এখানে ছিল, একই উচ্চতার। খুঁটির উচ্চতা 4 মিটার, 4 মিটার, 4 মিটার, 4 মিটার উচ্চতার 2টা খুঁটি এখানে ছিল। একটার অবস্থান ছিল এতে, আর একটার অবস্থান ছিল বিতে। ওকে, তাহলে 2টা খুঁটি এ থেকে বি দূরত্ব অবস্থিত আর কি, প্রত্যেকটারই 4 মিটার। এখন এই প্রাসকে ছড়া হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে। 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে ছড়া হয়েছে। বলা হচ্ছে খুঁটির উপর দিয়ে কোনো মতে চলে যায়। ঠিক আছে, খুঁটির উপর দিয়ে কোনো মতে চলে যায়। তো এই খুঁটি 2টার দূরত্ব বের করতে হবে। এ আর বি এর দৈর্ঘ্য বের করতে হবে। এ থেকে বি কত দূরে, এটা আমাদের বের করতে হবে। বলো, পারা যাবে কিনা? খুবই সুন্দর। খুঁটির উপর দিয়ে জাস্ট কোনো মতে চলে গেছে। তাহলে এ থেকে বি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে শোনো, আমি তোমার বুদ্ধি শিখাই, চালাকি বুদ্ধি। তুমি একটা কাজ করো, দেখো এখান থেকে ভালো করে শোনো। যখন এখানে গেছে, তখন এই 4 মিটার খুঁটির উপর দিয়ে চলে গেল। তাহলে 4 মিটার, এটা তো ওয়াই, এটা কি ওয়াই না? ওয়াই। তাহলে এই ওয়াই ধরে তুমি এক্স এর মানটা বের করো। এই যে এক্স। আবার এখানেও কত, ওয়াই এর মান কত? যদি খুঁটির উপর দিয়ে চলে যায়, এইভাবে খুঁটির উপর দিয়ে চলে গেল, তাহলে এই পয়েন্টে ওয়াই এর মান 4। তাহলে তুমি ওই পয়েন্টে ওয়াই এর মান 4, এই যে ওয়াই এর মান 4, এটা ধরে ওই পয়েন্টের জন্য এই যে এক্স এর মানটা বের করো। বুঝলাম? কথা হচ্ছে ভাই 2 জায়গায় তো ওয়াই 4। হ্যাঁ, 2 জায়গায় ওয়াই 4, ওয়াই এর মান 4 একই। ওয়াই এর মান একই হওয়ার জন্য এক্স এর মান 2টা হবেই, হতে হবেই। ভাই আপনি কিভাবে বুঝলেন? আমি বুঝলাম হচ্ছে এভাবে। y = tan theta naught x minus gx square divided by 2u square cos square theta naught। এটা একটা দ্বিঘাত সমীকরণ। y এর পাওয়ার আছে 1, x এর পাওয়ার 2, x এর দ্বিঘাত সমীকরণ। তাহলে y এর একটা মানের জন্য x এর মূল তো 2টাই আসবে, বুঝো? y এর একটা মানের জন্য এই সমীকরণ সমাধান করলে x এর যে মূল আসবে, x এর যে মান আসবে, x এর মান তো 2টাই আসবে, এই একটা আর এই একটা, 2টাই তো আসবে। কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? তাহলে এবার আসো, এই পয়েন্টেও কিন্তু y, এই যে y পজিটিভ, এই পয়েন্টেও কিন্তু y পজিটিভ, y কিন্তু উপরের দিকে। নিক্ষেপ তলের উপরের দিকে কিন্তু y পজিটিভ, নিক্ষেপ তলের নিচে হলে নেগেটিভ হতো। তাহলে y এর আগে পজিটিভ, উপরের দিকে ছোড়া হয়েছে, এখানে tan থিটা পজিটিভ, মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা নট। আমি সব মান বসাই দিব, x এর মান পাবো, x এর দুটো মানই পাবো। হ্যাঁ, তাহলে +4 আসো, tan 30 ডিগ্রি x মাইনাস g 9.8 x স্কয়ার ডিভাইডেড বাই 2 u এর মান, u আদি বেগ 20, তাহলে 20 স্কয়ার আর cos থিটা নট, cos 30 ডিগ্রি তার স্কয়ার।
cos 30 ডিগ্রি তার স্কোয়ার। ওকে, তাহলে আসো তো এটার হিসাব করি, দেখি কত হয়। ভাই 9.8কে ভাগ দাও 2 দিয়ে, গুণ 20 স্কোয়ার, গুণ cos 30 তার স্কোয়ার। তাহলে 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 20 স্কোয়ার, গুণ cos 30 তার স্কোয়ার। এই যে এই মানটা পাইলাম এই পাশে। তাহলে 0.016333 এক্স স্কোয়ার, এটার এই পাশে নিয়ে আসলাম। tan 30 ডিগ্রি মানে √3, মানে 1/√3 আর কি। তাহলে 1/√3 মাইনাস 1/√3 এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ, এক্সের দুইটা মূল পাবো, x1 x2। তাহলে আসো সমাধান, ইকুয়েশন সমাধান। হোয়ার ইজ দ্য ইকুয়েশন? ইকুয়েশন এ। এই কোথায়? হ্যাঁ, পলিনোমিয়াল ইকুয়েশন, পাওয়ার হচ্ছে 2, তাহলে 0.01633 মাইনাস 1 ডিভাইডেড বাই √2, সরি 1 ডিভাইডেড বাই √3, তাহলে 1 ভাগ √3, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 4, তাহলে 25.888 মিটার। আর একটা হচ্ছে 9 তাহলে শোনো, একটা 25 আর একটা হচ্ছে 9 দেখো ছোটটা হচ্ছে আমাদের x1 আর বড় দূরত্ব হচ্ছে আমাদের x2। দেখছো দুইটা মান আসবে একই 4 মিটার, 4 মিটারের জন্য দেখো x এর দুইটা মান আসছে এবং দুইটাই পজিটিভ। দেখছো, আসার তো কথাই ছিল। তাহলে ছোটটা হচ্ছে x1, তাহলে 9.459 এটা হচ্ছে x1, আর 25 বড়টা x2, তাহলে 25.888 মিটার এটা হচ্ছে x2। কে ক্লিয়ার? তাহলে আমরা x1 বের করলাম, x2 বের করলাম। এবার এ আর বি বের, এ থেকে বি এর দূরত্ব, এটা কি আর আমার বের করে দেওয়া লাগবে? কি পারা যাবে না? এ থেকে বি এর দূরত্ব পারা যাবে না? x2 মাইনাস x1। তাহলে 25.888 বিয়োগ 9.459 16.429 মিটার। শেষ। এটাই হচ্ছে এ খুঁটি থেকে বি খুঁটির দূরত্ব। কি কথা ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, আমি যদি এখানে আরেকটা প্রশ্ন করতাম, ধরো আমি আরেকটা প্রশ্ন করলাম, এটা 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর আরেকটা কোশ্চেন করলাম। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে এ খুঁটির উপর থেকে বি খুঁটির উপরে যাইতে সময়, বি খুঁটির উপর যেতে সময় তুমি তো ছুড়ে দিছো, তাই না? তুমি এভাবে ছুড়ে দিছো, এ খুঁটির উপর দিয়ে বি খুঁটির উপরে গেছে, মানে এখান থেকে এখানে যাইতে, এখান থেকে এখানে যাইতে সময়, এখান থেকে এখানে যাওয়ার সময় টিটা চাইছে। এবার কিভাবে বের করা যায় ভাবো তো? এবার কিভাবে বের করা যায়? এবার টি লাগবে। তাহলে ওয়াই এর সূত্রে যাও, ওয়াই ইকুয়াল টু tan θ এক্স গেলে হবে না, এখানে তো এক্স লাগবে, ওয়াই এর মান বসাই। এবার ওয়াই এর মান বসাই টি লাগবে, তাহলে ইউ সাইন θ নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এই সূত্রে যেতে হবে। তখন তুমি আবার টি এরও দুইটা মান পাবা। তাহলে একটা হচ্ছে এ খুঁটির উপর দিয়ে, আর একটা হচ্ছে বি খুঁটির উপরে যাইতে সময়। তুমি দুইটা সময় বিয়োগ করে দিবা। শোনো, ভালো করে শোনো, দেখবা দুইটা টি আসবে। একটা টি হচ্ছে এখান থেকে এখানে যাইতে সময়, আর একটা টি হচ্ছে এখান থেকে এখানে যাইতে সময়। বড় টিটা এখান থেকে এখানে যাইতে সময়, ছোট টিটা এখান থেকে এখানে যাইতে সময়। তাহলে আমি যদি বলি এখান থেকে এখানে যাইতে সময় কত, তাহলে ডেল টি বিয়োগ করে দিবা, শেষ। তাহলে আসো তো এটা যদি করি, দুই নম্বর, তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ সাইন θ নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মান বসো। ওয়াই উপরের দিকে পজিটিভ, ইউ সাইন θ উপরে ছড়া হয়েছে পজিটিভ, তাহলে +4
ইউ আদিবেগ 20 না, আদিবেগ 20, নিক্ষেপ কোণ 30, সাইন 30 ডিগ্রি টি মাইনাস 4.9 টি স্কোয়ার, তাহলে 4.9 টি স্কোয়ার, এবার মাইনাস সাইন 30 1/2, তাহলে 10, তাহলে মাইনাস 10 টি প্লাস 4 ইকুয়াল 0। এপাশে গেল প্লাস সাইন 30 1/2, 220 কাটাকাটি 10, মাইনাস 10 টি প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে অতএব টি1 এবং টি2 দুইটা সময়, তাহলে একটা হচ্ছে এ খুঁটির উপরে যাইতে আর একটা হচ্ছে বি খুঁটির উপরে যাইতে সময়। তাহলে এবার 4.9 মাইনাস 10 প্লাস 4, 1.49, বড় সময়টা 1.494 সেকেন্ড, আর ছোট সময়টা হচ্ছে 0.546 সেকেন্ড। তাহলে টি1 টি2, তাহলে এ খুঁটির উপর থেকে বি খুঁটির উপরে যেতে সময়, এ খুঁটির উপর হতে বি খুঁটির উপরে যেতে সময় ডেল টি টি2 মাইনাস টি1, তাহলে 1.494 মাইনাস 0.546, 1.494 মাইনাস 0.546, তাহলে 0.948 এত সেকেন্ড হয়ে গেল। বুঝতে পারছি? বলো, তাই তো? এইবার শোনো, দেখো, আমি যদি এ থেকে বি খুঁটির দূরত্ব বের করতে চাইতাম তাহলে কিন্তু আমি এই সূত্র দিয়েও করতে পারতাম, এই সূত্র দিয়েও করতে পারতাম, পারতাম না? পারতাম। কেমনে? দেখো এই চিত্রে তাকাও, এটা x1 আর এটা x2, তো এখান থেকে এখানে পৌঁছাইতে সময় টি1, এখান থেকে এখানে পৌঁছাইতে সময় টি2। তাহলে টি1 সময় এখানে পৌঁছাচ্ছে, তাহলে x1 সমান সমান ইউ কস থেটা নট টি1, x2 সমান সমান ইউ কস থেটা নট টি2। বুঝলা কিনা? তাহলে x1 সমান সমান ইউ কস থেটা নট টি1 আর x2 সমান সমান ইউ কস থেটা নট টি2। তাহলে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে x2 মাইনাস x1। তো এবার এটা থেকে এটা বিয়োগ করলে ইউ কস থেটা ভাই কমন যায়, হ্যাঁ কমন যায়, আর এই যে টি2 মাইনাস টি1 ডেল টি আর কি। তো ইউ এর মান 20 কস 30 ডিগ্রি, আর এই যে টি2 মাইনাস টি1 1.494 মাইনাস 0.546। দেখো এইভাবেও কিন্তু আমি এ থেকে বি এর দৈর্ঘ্য বের করতে পারতাম। তাহলে এই যে অ্যান্সারের সাথে গুণ দিয়ে দিই একেবারে 20 ইন্টু কস 30 ডিগ্রি, তাহলে 16 দেখো 16.419 মিটার। দেখো এভাবেও কিন্তু হিসাব করা যাইত। আচ্ছা, তাহলে ব্যাপার এটা বুঝতে হবে, জিনিস এইটা ভালো করে বুঝতে হবে যে একটা প্রাসকে তুমি ছুঁড়ে দিচ্ছ ভাই, এই যে এভাবে ছুঁড়ে দিচ্ছ, তাহলে প্রাস এটা অনুভূমিক রেখা, তাহলে প্রাসকে তুমি এভাবে ছুঁড়ে দেওয়ার পরে, প্রাসকে তুমি যদি এভাবে ছুঁড়ে দাও তাহলে প্রাসটা যে দূরত্ব এখান থেকে অতিক্রম করে গেল সেই দূরত্ব কিন্তু আবার পরে অতিক্রম করবে আর একবার। দেখো এটা যদি 4 মিটার হয় তাহলে একটু পরে আবার ওই 4 মিটার উপরে দিয়ে নামবে, ঠিক আছে? একই উচ্চতা দিয়ে যদি ওঠে তাহলে সেই একই উচ্চতা দিয়ে তো নামবে, অবশ্যই নামতে হবে। তা আমাদের এ থেকে বি এর দূরত্ব বের করতে বলছে, তো আমরা এক্স বের করেও করতে পারি, টি বের করেও করতে পারি। এখানে এটা x1, এখান থেকে এটা x2, তো আমি ডিরেক্ট এক্স এর সূত্রে গেলে x1 x2 পাবো, বিয়োগ করে ফেলবো। আর যদি মনে করো না ডিরেক্ট বের করতে চাই না, তাহলে এখান থেকে এখানে পৌঁছানোর সময় টি1, এখান থেকে এখানে পৌঁছানোর সময় টি2, তাহলে সময় বিয়োগ করে করো, সময় বের করে করো, তো তোমার যেটা ভাল লাগে আর কি, ঠিক আছে? ওয়াই সমান না হলে কি হবে? আচ্ছা কি হবে? ওকে,
কি ক্লিয়ার? তাহলে তোমার এখন যেটা করতে মন চাই। হ্যাঁ, এইবার শোনো, আমি তোমাকে এই ম্যাথটা আর একটু ঘোরাই পেঁচাই করতে দিব। এটা তো খুব সহজে করতে দিলাম, আমি তোমাকে ঘোরাই পেঁচাই করতে দিব। কি ঘোরাই পেঁচাই করতে দিব? এবার 6 নম্বর বললাম এ থেকে বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, চিত্র এঁকে দিচ্ছি। একই কোশ্চেন একই রকম। এই যে এখান থেকে এই যে প্লাসকে ছড়া হলো, তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে 35 ডিগ্রি কোণে ছড়া হয়েছে। এবার শোনো, বোর্ডে দেখো, বলা হচ্ছে যে এইখানে প্লাসটা এইখানে 3 মিটার উচ্চতার একটা খুঁটির উপর দিয়ে উঠছে। 3 মিটার উচ্চতার খুঁটির উপর দিয়ে উঠছে। ওকে, আর অবশ্যই এইখানে 2 মিটার উচ্চতার একটা খুঁটির উপর দিয়ে নামবে, তাই না? এটা যদি 3 মিটার হয় তো এখানে অবশ্যই, হ্যাঁ 3 মিটার আছে, সত্যি কথা। 3 মিটারের উপর দিয়ে উঠলে 3 মিটারের উপর দিয়ে তো নামবে। তো 3 মিটারের উপর দিয়ে যদি নামে, 3 মিটারের একটু পরে তো 2.9, 2.8, 2.7, একটু পরে তো 2 হবে, বুঝনি? তো এবার আমাদের বলতেছে, ধরো একটা খুঁটি আছে 3 মিটারে, 3 মিটার হাইটের, আর একটা খুঁটি আছে 2 মিটার হাইটের। এ অবস্থানে বি অবস্থানে নাও। এইবার এ আর বি এর দূরত্ব বের করো, দেখি কেমন পারো। এইবার এ আর বি এর দূরত্ব বের করো, দেখি কেমন পারো। নাও, ভাবনা চিন্তা করো, আমার জন্য বসে থাকিও না, নিজেরা ভাবনা চিন্তা করো। আগে 2টা খুঁটির দৈর্ঘ্য একই ছিল, এবার 2টা খুঁটির দৈর্ঘ্যটা একটু কম বেশি। ঠিক আছে, 3 মিটারের উপর দিয়েও যদি ওঠে তাহলে অবশ্যই 2 মিটারের উপর দিয়ে নামবে। এটা পারতে হবে। হ্যাঁ, পসিবল না? কেন পসিবল না? কেন পসিবল না? আমি বললে তো তখন হাই হাই করবা। আমি যখন বলে দিব, উত্তর যখন বলে দিব তখন আফসোস করবা। ঠিক আছে, আমি যখন বলে দিব তখন আফসোস করবা। ভাবো 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 ভাবো। এই যে আবুজার গিফারি বলছে 2 বার করে বিয়োগ। পারবো না দাদা, দাদা 2 মিনিট টাইম দেন। টাইম লাগবে না, ভাবো, করতে হবে না, উত্তর বলো। আর মানে বলো প্রসেসটা কি হইতে পারে সেটা বলো। প্রসেসটা কি হইতে পারে? শোনো 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 শোনো, এদিকে তাকাও, বোর্ডে তাকাও। এটা 3 মিটার খুঁটির উপর দিয়ে উঠছে, তাহলে অবশ্যই 3 মিটার এখানে আর একটা খুঁটি আছে। 2 মিটার খুঁটির উপর দিয়ে নামছে, তাহলে অবশ্যই এখানেও 2 মিটারের একটা খুঁটি আছে। বুঝলা? বুঝলা? আগে তোমার উপকার করছিল, 2টা খুঁটির দৈর্ঘ্যই একই রকম ছিল, সুবিধা হয়েছিল তোমার। এবার একটু অসুবিধা করে দিছে। কি অসুবিধা? তুমি ম্যাথ করবা 2 বার, ম্যাথটা করবা 2 বার। একবার ওয়াইয়ের মান 3 মিটার নিয়ে করবা, আর একবার ওয়াইয়ের মান 2 মিটার নিয়ে করবা। আচ্ছা, ওয়াইয়ের মান যদি তুমি 3 মিটার নিয়ে করো, এই যে একটা x1, আবার এই 3 মিটারের জন্য এখানে একটা x2 আসবে, একটা ছোট একটা বড় মান আসবে। বড় মানটা ফেলে দিবা, বড় মানটা লাগবে না, ছোটটা লাগবে। 3-এর জন্য ছোটটা লাগবে, 3-এর জন্য x এর কম মানটা লাগবে। এবার আবার সেম ভাবে 2 মিটার নিয়ে আবার ম্যাথ করবা ওয়াই ধরে, দিয়ে 2 মিটারের জন্য আবারও দুটো অ্যান্সার আসবে। 2 মিটারের জন্য আবার 2টা অ্যান্সার আসবে। তাহলে 2 মিটার হচ্ছে একটা কম অ্যান্সার, যেটা কম দৈর্ঘ্য যেটা, সেটা এইটা 2 মিটারের জন্য। আর বেশি দৈর্ঘ্যটা এইটা, বেশিটা রাখবা, কমটা ফেলে দিবা। কারণ আমার 2 মিটার যে খুঁটিটা সেটা পরের পোর্শনে আছে, নামার সময় দূরে আছে। তার দূরের মানটা নিবা, কাছেরটা ওঠার সময় ওটা ফেলে দিবা। আর 3-এর জন্য ওঠার সময়টা নিবা, নামার সময় অর্থাৎ দূরেরটা ফেলে দিবা, দিয়ে হিসাব নিকাশ করবা। ধরো এটা ও বিন্দু, তাহলে ও এ হিসাব করবা, ও বি হিসাব করবা, কাজ শেষ। তাহলে ম্যাথ কিন্তু করেই দিছি, হয়ে গেছে কিন্তু ম্যাথ। এবার আসো দ্রুত হিসাব, তো আমরা একবারে করবো। এবার আসো, y = tan θ নট x মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার cos স্কোয়ার θ নট। তাহলে প্রথমে আসো 3 মিটারের জন্য, তাহলে y এর মান 3 মিটার, 3। তো 3 মিটার উপরে কিন্তু দেখো ধনাত্মক, কিন্তু এগুলা tan কত ডিগ্রি, 35। x এর মান ওটাই তো বের করতে চাই, g এর মান 9.8, 2u স্কোয়ার
cos 35 ডিগ্রি তার স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে অতএব 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 30 স্কোয়ার ইন্টু cos 35 ডিগ্রি তার স্কোয়ার। এটাকে এই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে 8.11 ইন্টু 10⁻³ এক্স স্কোয়ার। tan 35 তাহলে এটা হচ্ছে মাইনাস, ওই পাশে গেলে মাইনাস 0.7x প্লাস 3 ইকুয়াল 0। ওকে, তাহলে অতএব এখান থেকে x1 আর x2 দুইটা মান আসবে। তাহলে একটু হিসাব করি। (8.11 exponential function minus 3 minus 0.7 plus 3 x1 81.79 মিটার আর x2 4.522 এত মিটার। বলো তিনের জন্য কোনটা রাখবো, ছোটটা না বড়টা? ছোটটা, 4.521। তাহলে তিনের জন্য এটা নিব না কিন্তু। তাহলে অতএব আমাদের ও এ এটা মানে x2 কমটা, তাহলে 4.522 মিটার এটা নিব। ওকে, তাহলে সেম ভাবে হিসাব, এটা তো 3 মিটারের জন্য গেল। এবার সেম ভাবে হিসাব কার জন্য? 2 মিটারের জন্য। 2 মিটারের জন্য tan theta naught x minus gx square 2u square cos square theta naught। তাহলে y এর মান 2 tan 35 x 9.8 x স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার 30 এর বর্গ cos কত ডিগ্রি? 35 ডিগ্রি তার স্কোয়ার। ভাই দেখো এইটুকু কিন্তু সেম, এটা এই পাশে যখন চলে আসবে তাহলে 8.11 ইন্টু 10⁻³ এক্স স্কোয়ার। tan 35 x, tan 35 মানে 0.7, তাহলে মাইনাস 0.7 এক্স প্লাস 2 ইকুয়াল 0। নাও দ্বিঘাত সমীকরণ, এটা সেম থাকবে, এটা সেম থাকবে, এটা হবে শুধু +2 +2। তাহলে একটা আসবে 83.35 বেশিটা, তাহলে এটা x1 আর একটা x2, x1 x2। তাহলে একটা আসছে 83.35 মিটার আর একটা আসছে 2.958 মিটার। বলো কোনটা নিব? 2 মিটারের জন্য কাছেরটা নিব, কাছেরটা নিব না দূরের দূরত্বটা নিব? 2 মিটারের জন্য দূরেরটা, তাহলে এটা নিব না, এটা নিব। তাহলে অতএব ও বি এটা 83.35 মিটার। তাহলে তখন এ বি যদি বের করতে হয় তাহলে ও বি মাইনাস ও এ, তাহলে 83.35 বিয়োগ 4.522, তাহলে 83.35 বিয়োগ 4.522, তাহলে 78.828 মিটার। 78.828 মিটার। শেষ। এই যে হচ্ছে 6 নম্বর। দাদা এক্স কোনটা নিব আর একবার বুঝান না, আর একবার বুঝাবো না, তুমি বুদ্ধি খাটাও, কমন সেন্স খাটাও, বুদ্ধি খাটাও। এটা 3 মিটার সর্বোচ্চ উচ্চতায় ওঠার আগে আর এটা 2 মিটার সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে। তাহলে এইটা 3 মিটার হলে এখানে একটা 3 মিটার আছে, এটা 2 মিটার হলে এই পাশে এখানে একটা 2 মিটার আছে। তাহলে আমার লাগবে এই 2 মিটার এবং এই 3 মিটারের মধ্যকার দূরত্ব। তাহলে 3 মিটারের জন্য কাছের দূরত্বটা নিবা, 2 মিটারের জন্য দূরের দূরত্বটা নিবা, নিয়ে বিয়োগ করবা। ঠিক আছে? আর এক
নিয়মত করা যাবে, করা তো কত নিয়মে যাবে। দাদা এখন ঘুম পাচ্ছে, এখন শেষ করলে ভালো হয় না? তোমার ঘুম পাইলে হবে? এখানে যে আরও 67 জনের দায়িত্ব নিছো তুমি, বলো। তোমার ঘুম পাইলে তুমি ঘুমাও, বালিশ দিব, বলো বলো বালিশ দিব কিনা? আমার টাকা পাঠাও, আমি শিমুল তুলা দিয়ে বালিশ তৈরি করে পাঠাই তোমার জন্য। কি আবদার ভাই, ঘুম পাচ্ছে এখন শেষ করেন। আবদারের একটা সীমা আছে। এটা মামার বাড়ির আবদারও বলে না, এটা শ্বশুর বাড়ির আবদার বলে। এটাকে বলা হয় শ্বশুর বাড়ির আবদার, ঠিক আছে? মামার বাড়ির আবদারের একটা সীমা আছে, শ্বশুর বাড়ির আবদারের কোনো সীমা নেই। এত সকালে কে ঘুমায়? ঘুম তো বাহানা, ঘুম তো বাহানা। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এবার চলো, বেশ সুন্দর অ্যাডমিশনে আসা একটা ম্যাথ করি, অ্যাডমিশনে আসতে পারে এরকম একটা ম্যাথ করি। এবার বোর্ড কোশ্চেন তো করলাম, বোর্ড টাইপের ম্যাথ তো করলাম। বলা হচ্ছে দেখাও যে কত নম্বর হবে এটা, 6, 7। দেখাও যে, দেখাতে হবে থিটা কোণে নিক্ষিপ্ত কোনো প্রাসের, থিটা কোণে নিক্ষিপ্ত কোনো প্রাসের টি সময় পর অনুভূমিকের সাথে কোণ, টি সময় পর অনুভূমিকের সাথে কোণ, অনুভূমিকের সাথে কোণ আলফা হলে, আলফা হলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ট্যান থিটা মাইনাস জি এক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এটা দেখাইতে হবে। চলো দেখি দেখাই। আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান থিটা মাইনাস জি এক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। সরি, থিটা নট না, যেহেতু আমি বলছি থিটা কোণে নিক্ষেপ, যেহেতু বলছি থিটা কোণে নিক্ষেপ, তাহলে থিটা নট আর দেওয়া লাগবে না। থিটা, এই যে ট্যান থিটা নট না, ট্যান থিটা, এখানে কস থিটা। আর টি সময় পর অনুভূমিকের সাথে কোণ আলফা হলে, তাহলে বোঝো তো আগে ঘটনাটা কি, আগে ঘটনা বুঝো তারপরে ম্যাথ। একটা প্রাসকে অনুভূমিকের সাথে থিটা কোণে ছড়া হয়েছে, থিটা নট কোণে না, বলা হচ্ছে থিটা কোণে ছড়া হয়েছে, ভালো কথা, ছুড়ুক। থিটা কোণে ইউ বেগে ছুড়ে দেওয়া হয়েছে, থিটা কোণে ইউ বেগে ছুড়ে দেওয়া হয়েছে টি সময় পর, ধরো কিছুক্ষণ পরে বস্তু এখানে পৌঁছাইছে, এই যে স্পর্শক বরাবর তার বেগ ভি, স্পর্শক বরাবর। তাহলে টি সময় পর ওখানে পৌঁছাইছে, তার স্পর্শক বরাবর বেগ হচ্ছে ভি। এটা অনুভূমিক দিক, এই যে অনুভূমিক দিক। তাহলে এটা ছিল আমাদের ওই যে ভি এক্স, এটা ছিল আমাদের ভি ওয়াই। আর এই যে টি সময় পর আগে আমরা কি করতাম, এই কোণটাকে আমরা বলতাম থিটা নট, এটাকে বলতাম থিটা। তো এবার একটু চেঞ্জ করতে বলতেছে আমার কোশ্চেনে, বলছে এটাকে ধরো থিটা, আর টি সময় পর অনুভূমিকের সাথে কোণ, এইটাকে বলো আলফা, এটাকে বলো আলফা। এবার এই আলফার মানটা দেখাইতে হবে যে আলফা হচ্ছে এটা, দেখাইতে হবে। তো কিভাবে দেখানো যায়, তাই না? আলফা দেখাইতে হবে, আলফা। আচ্ছা ভাই, এই আলফার ট্যান আলফা সমান সমান কি লিখতা তুমি বলো তো, মনে আছে? তুমি যখন সূত্র লিখছিলে, যে টাইপ ওয়াইজ সূত্র লিখে দিয়েছিলাম, ট্যান আলফা ইকুয়াল টু, এই যে ট্যান আলফা ইকুয়াল টু, দেখো এই যে এটা ভি ওয়াই হলে এটা ভি ওয়াই, এটুকু ভি ওয়াই হলে এটুকু ভি ওয়াই, এই যে এটুকু ভি ওয়াই, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স। দেখো ডেরিভেশন প্রায় হয়ে গেছে। আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স, তো এই তো আলফা ইকুয়াল টু ট্যান ওই পাশে পাঠাই দিলে ট্যান ইনভার্স, ট্যান ওই পাশে পাঠায় না, ঠিক আছে? আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স পাবো তো আমি এখান থেকে। তাহলে ভি ওয়াই আর ভি এক্স বের করে বসাই দাও এখানে, ভি ওয়াই আর ভি এক্স এখানে বের করে বসাও, আসো। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ভি ওয়াই, ভি ওয়াই এর সূত্র কি জানো, ইউ সাইন থিটা নট, তো থিটা নট তো আর বলবো না, থিটা যেহেতু থিটা করে নিক্ষেপ, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি। কোন দিকে ছড়াইছে, উপরের দিকে, তাহলে সামনে প্লাস,
আর ভিএক্স ইউ কস থেটা, ইউ কস থেটা হই তো গেছে, ডেরিভেশন তো ডান। তাহলে দেখো এবার ভাঙো, ট্যান আলফা ভেঙে দাও, এটাকে ভেঙে দাও। তাহলে ইউ কস থেটা, ইউ ইউ কাটাকাটি, সাইন বাই কস ট্যান থেটা। আচ্ছা আমি একটু লিখি, ইউ সাইন থেটা ইউ কস থেটা মাইনাস জিটি, জিটি ডিভাইডেড বাই ইউ কস থেটা, ইউ কস থেটা। এবার আসো এই যে টি আছে না, এই যে জিটি, টি টি এর মানটা বসাবো, এক্স ইকুয়াল টু ইউ কস থেটা টি, ইউ কস থেটা নট টি। তাহলে অতএব টি ইকুয়াল টু কত, এক্স ডিভাইডেড বাই ইউ কস থেটা, টি এর মানটা বসাবো, এক্স ডিভাইডেড বাই ইউ কস থেটা। এবার আসো হিসাব দেখো, দেখো দেখো দেখো, ইউ ইউ কাটা সাইন বাই কস ট্যান থেটা মাইনাস উপরে একটা জি আর এক্স, আর এই ইউ কস থেটা নিচে চলে আসলো, আরও একটা ইউ কস থেটা এখানে আছে, তাহলে ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু এটা, ট্যান আলফা ইকুয়াল টু এটা। তাহলে অতএব আলফা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স, আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান থেটা মাইনাস জি এক্স ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স ট্যান থেটা মাইনাস জি এক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তো এটা নাকি কঠিন, কঠিন এটা কঠিন না, সহজ, খুবই খুবই সহজ, বুঝছো। ব্রাশ খুবই মজার একটা চ্যাপ্টার, আমার ফিজিক্সে যতগুলো চ্যাপ্টার পড়াইতে ভালো লাগে তার মধ্যে গতিবিদ্যা প্রজেক্টাইল মোশন হচ্ছে সবচেয়ে ভালো লাগে, আর বিশেষ করে প্রজেক্টাইল পড়াইতে, ব্রাশ পড়াইতে সবচেয়ে ভালো লাগে। কেন ভালো লাগে, কারণ এই ম্যাথটা আমি আরও একটা সুন্দর নিয়মে করতে পারি, আরও একটা সুন্দর, খুবই খুবই সুন্দর একটা নিয়মে করতে পারি। অর দেখো আমরা এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি জানি না, ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি। তা আমরা একটা কাজ করবো, এক্সকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, কেন আমার ইচ্ছা, ডিএক্স ডিটি আসলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ইউ ধ্রুবক বাইরে গেল, কস থেটা নট বাইরে গেল, টিকে টি এর সাপেক্ষে করলে 1, তাহলে ডিএক্স ডিটি বা ডিডিটি অফ এক্স, ইউ কস থেটা নট বাইরে গেল, টিকে ডিফারেন্সিয়েট করলে 1। আচ্ছা থেটা নটকে আমরা একটু থেটা বলি, হ্যাঁ থেটা নটকে আমরা একটু থেটা বলি, এটা 1 নং সমীকরণ রাখো, ঠিক আছে। অথবা তুমি ডিএক্স সমান সমান ইউ কস থেটা ডিটি লিখতে পারো, ঠিক আছে, রাখো সমস্যা নেই, এটারে 1 নং সমীকরণ দিয়ে রাখো। এবার ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। নাও এবার মান বসাবো, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে ডিওয়াই ডিটি, ডিওয়াই ডিটি ইউ সাইন থেটা টি, তাহলে ইউ বাইরে গেল, সাইন থেটা বাইরে গেল, ইউ বাইরে গেল, সাইন থেটা বাইরে গেল, টিকে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস হাফ জি বাইরে গেল, টি স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে 2t, এই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তো 2 2 কাটাকাটি, তাহলে অতএব ডিওয়াই ডিটি, ডিওয়াই ডিটি ইউ সাইন থেটা মাইনাস জিটি, মাইনাস জিটি, এটা সমীকরণ 2, বুঝছো। এটা মজার ব্যাপার দেখবা। আচ্ছা এটা এক্স অক্ষের বেগ না, তো তাকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো এক্স অক্ষের, আমি তো এক্স অক্ষের সরি এটা এক্স অক্ষের সরণ, তো একে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো আমি তো এক্স অক্ষের বেগটাই পাবো, তাই পাইছি ইউ কস থেটা, বিএক্স ইকুয়াল টু ইউ কস থেটা, আর ভিওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা মাইনাস জিটি। দেখো এটা ছিল কিনা, তো সেটাই তো আমি করছি, একে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তো এটা তো আমাদের ভিএক্স, এটা তো আমাদের ভিএক্স, আর একে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এটা তো আমাদের ভিওয়াই, এটা ভিএক্স এটা ভিওয়াই। কি কথা বুঝছো না বুঝো নাই, ক্লিয়ার। তাহলে এবার আসো, আমরা তো ট্যান আলফা, ট্যান আলফা এই যে চিত্র অনুযায়ী দেখো এই কোণের ট্যান আলফা, তো ট্যান আলফা ইকুয়াল টু ভিওয়াই বাই ভিএক্স, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ভিওয়াই বাই ভিএক্স। তাহলে একটু তাকাও বোর্ডে তাকাও, ট্যান আলফা এটা সমান সমান
VY ডিভাইডেড বাই VX। তো VY x অক্ষ, VY y অক্ষ বরাবর বেগ, তো y অক্ষ বরাবর সরণ y, তাহলে y অক্ষ বরাবর বেগকে যেমন বেগ v সমান সমান ds বাই dt। তাহলে আমি যদি এখানে বলি VY তাহলে এখানে হবে dy dt, আর আমি যদি বলি Vx তাহলে হবে dx dt, dx dt। তাহলে VY এটা dy dt, তাহলে VY মানে এই যে dy dt, dy dt, আর Vx মানে dx dt। তাহলে tan আলফা এটা সমান সমান dy dt, এটা বসাও u sin থিটা মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ cos থিটা, ইউ cos থিটা। এখান থেকে ওই সেম একইভাবে হিসাব নিকাশ করে তুমি কিন্তু আলফা আবার আনতে পারতে। তো এভাবে অনেক জায়গায় দেখা যায়। তো ঘটনা ঘুরে ফিরে একই, ঘটনা ঘুরে ফিরে একই, নতুন কিছু করি নাই কিন্তু এখানে। দেখো আগেরটাই তো ভালো ছিল। হ্যাঁ, যার যেটা ভালো লাগে, ভালো লাগার তো কোনো শেষ নাই। ভালো লাগার কি কোনো শেষ আছে বলো? না। এবার আসো, দেখো সহজ হইতো, হইতো না তা না, হইতো। যদি আমি এইটা একবারে করতে পারতাম তাহলে সহজ হইতো। দেখো tan থিটা নট এক্স মানে tan থিটা এক্স মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। এবার বোর্ডে তাকাও ভালো করে, এটা y, y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, y কে x এর সাপেক্ষে dy dx। এখন কথা হচ্ছে ভাই y কে x এর সাপেক্ষে, হ্যাঁ হ্যাঁ y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা। কেমনে, কেন y কে x এর সাপেক্ষে কেন? কারণ tan আলফা ইকুয়াল টু vy বাই vx, vy বাই vx, আর vy মানে dy dt, আর vx মানে dx dt, dt dt কাটা, তাহলে dy dx। দেখছো, এই দেখো dy dx। তো dy dx মানে tan আলফা, এই যে। এই কারণে আমি y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ডিরেক্ট। সহজ হবে, হবে না কেন হবে? কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে tan থিটা শুধু থাকলো, x কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস জি গেল বাইরে, 2 গেল বাইরে, ইউ স্কোয়ার গেল বাইরে, cos স্কোয়ার থিটা ধ্রুবক বলে গেল বাইরে, ঠিক আছে, ধ্রুবক বলে গেল বাইরে। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে 2x, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি গেল, তো হবে না মানে। এবার এইটা মানে কি, dy dx মানেই তো ওই যে দেখো tan আলফা, তাহলে tan আলফা tan থিটা মাইনাস gx ডিভাইডেড বাই ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে অতএব আলফা ইকুয়াল টু tan কে ওই পাশে পাঠা, tan ইনভার্স tan থিটা মাইনাস gx ডিভাইডেড বাই ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা। ডান। শর্ট দেখাইতে বলছে, শর্ট, বুঝলা? এই তো সহজ হইতো না কেন? অবশ্যই হইতো। এইবার বলো, এবার বলো, এটা সহজ হয়েছে না? গুড, ভেরি গুড, এই তো বুঝে গেছো। আচ্ছা এবার আসো, এটা কত নম্বর ছিল? 7। 8 নম্বর। 8 নম্বর বলা হচ্ছে একটি প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ সর্বোচ্চ উচ্চতায় তার বেগ আদি বেগের 3/5 অংশ হবে। সুন্দর একটা কোশ্চেন। একটা প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ আদি বেগের 3/5 অংশ হবে। দেখো একটা প্রাসকে নিক্ষেপ করছি, সর্বোচ্চ উচ্চতা এই যে, সর্বোচ্চ উচ্চতা এইচ, আদি বেগ ছিল ইউ, নিক্ষেপ কোণ থিটা নট, এই থিটা নটটা চাইছে, বুঝছো? এই যে এটা চাইছে, আদি বেগ ছিল ইউ,
বলছে কত কোণে নিক্ষেপ করলে, মানে থেটা নটটা কত হইলে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ আদি বেগের 3/5 অংশ হবে। তো সর্বোচ্চ উচ্চতা কোথায়? এখানে না, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভিওয়াই নাই, ভিওয়াই কিন্তু শূন্য, যা আছে সেটা কিন্তু ভিএক্স। ঠিক আছে, যা আছে সেটা কিন্তু ভিএক্স। তাহলে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ, সর্বোচ্চ উচ্চতায় তার বেগ আদি বেগের অর্থাৎ ভিএক্স, এটা হবে আদি বেগ ইউ এর 3/5 অংশ, এটা হবে। এই কি কথা কি ক্লিয়ার? এইবার আসো আমাদের থেটা নট তাহলে বের করতে হবে। তো চিন্তা ভাবনা করো, থেটা নট হিসাব করতে হবে। তো একটু চিন্তা ভাবনা করো দেখি থেটা নট। করো করো করো, চিন্তা ভাবনা করো। শোনো, পসিবল, খুবই সুন্দর একটা মেথডে পসিবল, সেটার নাম হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা। শক্তি সংরক্ষণশীল না? গত ক্লাসে একটা শক্তি সংরক্ষণশীলতার ম্যাথ করছিলাম প্রাসের ক্ষেত্রে। তো এখান থেকে প্রাসটাকে ছোড়া হয়েছে, এইখানে সর্বোচ্চ উচ্চতা, তো এই পয়েন্টকে আমি বললাম এ, এই পয়েন্টকে আমি বললাম বি। তাহলে শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল এনার্জি অফ বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টের যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি বিভব শক্তির যোগফল বি পয়েন্টের বিভব শক্তি গতিশক্তির যোগফলের সমান হবে। পড়ে থাকো, আদিতে বেগ হচ্ছে ইউ, তাহলে গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। আদিতে কোনো বিভব শক্তি ছিল না, তো এখানে তো বিভব শক্তি শূন্য। আদিতে কোনো বিভব শক্তি ছিল না, বিভব শক্তি কত? শূন্য। বি বিন্দুতে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য না, গতিশক্তি শূন্য না, তার বেগ ভিউ আই 0 কিন্তু ভি এক্স আছে। তাহলে হাফ এম ভি আছে, সেই ভিটা হচ্ছে ভি এক্স, তাহলে হাফ এম ভি এক্স স্কোয়ার আছে এটা, প্লাস বিভব শক্তি আছে এইচ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতা, তাহলে এম জি এইচ। এবার এম 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 ভ্যানিশ, তাহলে এটা ইউ স্কোয়ার বাই 2 সমান সমান ভিএক্স, ভিএক্স মানে 3u/5, বুঝছো? তাহলে 1/2 3u/5, 3 × 9, 5 × 25 ইউ স্কোয়ার। আর এখানে থাকলো জি এইচ, এইচ সর্বোচ্চ উচ্চতা। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে নিক্ষেপ কোণ কত হলে। নিক্ষেপ কোণ কোথায় আছে? থেটা তো এই সূত্রে কোথাও থেটা নাই। থেটা কার মধ্যে লুকানো আছে? কার মধ্যে থেটা বসে আছে? কাকে ভাঙলে আমি থেটা পাবো? কাকে কাকে মানলে, কাকে ভাঙলে? ভিএক্স, ভিএক্স। তো ভিএক্স তো ডিরেক্ট বলেই দিছে যে আদি বেগের 5/3 ভাগ বলেই তো দিছে। এইচকে ভাঙলে আমি পাবো, তাহলে জি এর মান 9.8 বা জি আপাতত লিখলাম। এইচ হচ্ছে ইউ স্কোয়ার, এই যে দেখো সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তাহলে জি আর জি কাটাকাটি যায়, ওকে। তাহলে এখন দেখো আমি যদি 9/50 আর কি, 50, এই যে 25 × 2 50, এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 0.5 মাইনাস 9 ভাগ 2 × 25 50, 8/25, 8/25 স্কোয়ার ইউ স্কোয়ার। এখানে কি থাকলো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট ডিভাইডেড বাই 2, তাই না? 2 জি জি তো কেটে গেল, ইউ স্কোয়ারও কাটলো, সাইন থেটা, তাহলে সাইন থেটা সমান সমান 8 × 2 = 16/25, তাহলে 16/25 তার রুট করলে 4/5, ঠিক আছে? প্লাস মাইনাস দিতে পারো, কিন্তু প্রাসের নিক্ষেপ কোণ তো আর 100 মানে 90 তো আর বেশি হবে না। তাহলে সাইন ইনভার্স থেটা ইকুয়াল টু সাইন ইনভার্স 4/5, সাইন ইনভার্স 4/5, তাহলে 53.13 ডিগ্রি। আর কেউ যদি বলো ভাই এখানে তো প্লাস মাইনাস হয়, আচ্ছা তাহলে -4/5 দিলাম, আসো দেখো তো কত আসে। সাইন ইনভার্স -4/5 কত আসে? আসে -53.13, তার মানে ওই যে 180 মাইনাস এটা। তো স্থূলকোণ তো আর হয় না, প্রাসকে কি আর আমরা স্থূলকোণে নিক্ষেপ করি? প্রাসকে নিক্ষেপ করা হয় 0 থেকে 90 ডিগ্রিতে, তাহলে 53.13 ডিগ্রি, শেষ হয়ে গেল। তাহলে তোমরা একটু আমার করে দাও তো, এটা যদি বোঝো
তাহলে তুমি নিজে আমার একটা করে দিতে পারবা। 9 নম্বর বলা হচ্ছে একটি প্রাসকে, এই একই টাইপেরই, একটি প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে, কত কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগ আদি বেগের 3/4 অংশ হবে। করো এটা, সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায়। কি পারবা? একই রকম না? পারা উচিত। এই যে নিক্ষেপ করছো ভাই, এটা সর্বোচ্চ উচ্চতা, কিন্তু আমাদের সর্বোচ্চ উচ্চতার কথা বলে নাই, বলছে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায়। ধরো এখানে এটা যদি সর্বোচ্চ উচ্চতা এইচ হয়, ধরো তার অর্ধেক উচ্চতা এটা, তাহলে h/2। এটা কত উচ্চতায়? h/2 উচ্চতায়। আদিবেগ এখানে ইউ, নিক্ষেপ কোণ θ0, আর এই পয়েন্টে শেষ বেগ ভি যা হবে, এই পয়েন্টে শেষ বেগ ভি, এর কিন্তু vx vy আছে, তো আমাদের vx vy দরকার নেই। তো আমাদের বলছে একটি প্রাসকে কত কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতা এখানে, এটা সর্বোচ্চ উচ্চতা, তার অর্ধেক উচ্চতা এখানে, তাহলে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগ হবে আদিবেগ ইউ এর 4/3 আদিবেগ ইউ এর 4/3। তাহলে এইবার আমার ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, তাহলে এনার্জি অফ এ পয়েন্ট ইকুয়াল বাই এনার্জি অফ বি পয়েন্ট। নাও এ পয়েন্টের বিভব শক্তি ভূমির সাথে 0 উচ্চতায় আছে, বিভব শক্তি mg is 0, বুঝছো? এ পয়েন্টে যখন আছে তখন নিক্ষেপ বেগ স্পর্শক বরাবর আদি নিক্ষেপ বেগ হচ্ছে ইউ, তাহলে ½ m u স্কয়ার, ½ m u স্কয়ার। এবার বি বিন্দুতে যখন আছে, যখন বি বিন্দুতে আছে তখন mg h/2 হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি ½ m v স্কয়ার, ½ m v স্কয়ার। তো ভি মানে একবারে বসাই দিই, 3/4 ইউ তার স্কয়ার, m m m ভ্যানিশ, তাহলে ইউ স্কয়ার বাই 2 আর g/2, h মানে ইউ স্কয়ার সাইন স্কয়ার θ0 ডিভাইডেড বাই 2g প্লাস 4 4 16, 4 4 16, তো 3 3 9, উপরে 9, 4 4 16, 16 গুণ 2, 16 দুগুণে 32, বুঝছো? 4 বর্গ, তো 4 4 16, 16 গুণ 2 32 ইউ স্কয়ার। তাহলে এবার 9/32 এই পাশে আসি, তাহলে 0.5 মাইনাস 9/32, 7/32, 7/32, ঠিক আছে? 0.5 মাইনাস 9/32, তাহলে 7/32 ইউ স্কয়ার ইকুয়াল টু g/2, আচ্ছা জি তো কাটো, জি কাটো তাড়াতাড়ি, ইউ স্কয়ার সাইন স্কয়ার θ0 বাই 2 গুণ 2 4। এবার ইউ স্কয়ার কাটো, তাহলে সাইন θ 4 7 28/32, তাহলে 28/32, 28/32 7/8, তাহলে সাইন স্কয়ার θ এটা ইকুয়াল টু 7/8, তাহলে রুট অ্যান্সার। এবার সাইন ইনভার্স অ্যান্সার দেখো তো, θ0 69.295 ডিগ্রি আসছে কিনা দেখি, 69.295 ডিগ্রি, এই তো হয়ে গেল। তো এগুলা কি কঠিন? বলো এগুলা কি কঠিন? না। ওকে, ভি এর উপাংশ বসালে হবে না কেন? ভি এর উপাংশ বসাবা, এই পয়েন্টে তো vx vy, তুমি কোন উপাংশ বসাবা? আমার তো এখানে বলছে সর্বোচ্চ উচ্চতায় অর্ধেক উচ্চতায় বেগ আদি বেগের 3/, তো এই বেগ মানে তো ভি, এই বেগ মানে তো ভি, ভি হবে ইউ এর আদি বেগের 4/3।
ওকে, এবার 10 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো আমরা। বলা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান টি-20 ম্যাচ হচ্ছে মিরপুর স্টেডিয়ামে। বাংলাদেশ পাকিস্তান না, হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান টি-20 ম্যাচ। ওকে, টি-20 ম্যাচ। তো মনে করো ব্যাটে পাকিস্তান আছে, পাকিস্তান না, ভুল লিখছি, পাকিস্তান না, পাকিস্তান। তাহলে ব্যাটে পাকিস্তান আর বলে বাংলাদেশ, তো বোলার বল করলে ব্যাটসম্যান বোলার বল করলে ব্যাটসম্যান 25 মিটার পার সেকেন্ড বেগে 40 ডিগ্রি কোণে ছক্কা মারে, ঠিক আছে, ছক্কা হাঁকায়। এবার বলটি ক্যাচ ধরার জন্য ব্যাটসম্যান থেকে ৭৯.২০৪ মিটার দূরে দাঁড়ানো তাসকিন 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে আসে। এত বেগে দৌড়ে আসে। 1, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? বলটির সর্বোচ্চ উচ্চতা। আর 2 নম্বর, বোলার উইকেট পাবে কিনা? বোলার উইকেট পাবে কিনা? বুঝছো? তো চলো দেখি। এই যে এটা হচ্ছে ব্যাটসম্যান, এই যে ব্যাট নিয়ে, এটা হচ্ছে ব্যাটসম্যান যে ব্যাট নিয়ে বলে আঘাত করবে আর কি। তো এবার দেখো, খুব ভালো করে চিন্তা করো। কোশ্চেন আর একটা কথা বলে দেওয়া আছে যে 2D মোশন চিন্তা করো, 2D দ্বিমাত্রিক গতি চিন্তা করবা, দ্বিমাত্রিক গতি বাইরে ভাববা না আর কি। তো বোলার বল করছে, বল করলে এই যে ব্যাটসম্যান বলটাকে এই যে ছক্কা মারার উদ্দেশ্যে ছুড়ে দিছে। এখন ফিল্ডার মানে তাসকিন সে দূরে দাঁড়ানো ছিল, তো সে দাঁড়ানো ছিল হচ্ছে ব্যাটসম্যান থেকে। এই যে এটা হচ্ছে তাসকিন, সে ব্যাটসম্যান থেকে ৭৯.২০৪ মিটার দূরে দাঁড়ানো। ব্যাটসম্যান থেকে ৭৯. এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ৭৯.২০৪ মিটার, এত দূরে দাঁড়ানো। তো বলটা ধরার জন্য ও আবার দৌড় লাগাইছে, 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় লাগাইছে বলটা ক্যাচ ধরার জন্য। আর বলটা ছুড়ে দেওয়া হয়েছে কত করে? 40 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে, নাকি? 40 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে ছোড়া হয়েছে। তো প্রশ্ন হচ্ছে বলটাকে তাসকিন ক্যাচ ধরতে পারবে কিনা। তো তাসকিন যদি ক্যাচ ধরতে পারে তাহলে বোলার উইকেট পেয়ে যাবে। তাসকিন কে? তাসকিনই তো আমার ছোট ভাই, ঠিক আছে, তাসকিন ছোট ভাই। তো এখন কি বের করতে হবে যে তাসকিন ঠিকঠাকভাবে ক্যাচ ধরতে পারছে কিনা, অথবা বোলার উইকেট পেয়েছে কিনা। একই তো কথা, তাসকিন ক্যাচ ধরতে পারলে তো বোলার উইকেট পেয়ে যাবে। তাসকিন যদি ক্যাচ ধরতে পারে
তাহলে বোলার তো উইকেট পেয়ে যাবে। তো বলটির সর্বোচ্চ উচ্চতা বের করতে, এই যে সর্বোচ্চ উচ্চতাকে বের করে নেব, নিয়ম রক্ষা। এই ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 13 ডিভাইডেড বাই 2g। এটা নিজে করবা, এটা আর করবো না, ভালো লাগতেছে না। এবার নিজে চিন্তা ভাবনা করে দেখো তাসকিন উইকেট পাবে কিনা, কি দেখাইতে হবে, কি হিসাব নিকাশ করতে হবে। রান আউটও তো হতে পারে না, এটা ক্যাচ আউট হবে, বেশি জটিল ভাবা যাবে না, সহজভাবে ভাবতে হবে, নিষ্পাপ মনে ভাবতে হবে, মনের মধ্যে এরকম উল্টাপাল্টা পাপ রাখা যাবে না, নিষ্পাপ মনে চিন্তা করতে হবে। তাহলে কি যাচাই করতে হবে এবার আমি তোমার বলি, শোনো। বলটা এখান থেকে গিয়ে এখানে পড়বে, এই সময়ের মধ্যে তাসকিনকে দৌড়ে আসতে হবে, দৌড়ে এসে এইভাবে ক্যাচ ধরে ফেলবে। তাহলে আমি দেখব তাসকিন এখান থেকে এখানে দৌড়ে আসতে যে সময়টা লাগে সেই সময়ের মধ্যে বল আবার পড়ে যায় কিনা। তাহলে বলটা ভূমিতে পড়ার সময় তাসকিনের ওই পয়েন্টে এই যে বলটা যেখানে পড়বে এই পয়েন্টে দৌড়ে আসার সময় দুইটা বের করে দেখব যে ম্যাচ করে কিনা। যদি এমন হয় ধরো বলটা কম সময়ে পড়ে গেছে, তাসকিনের দৌড়ে আসতে বেশি সময় লাগবে, তাহলে পারবে না, কারণ বল আগেই পড়ে গেছে, তাসকিন দৌড়ে আসার সময়ের আগেই বল পড়ে গেছে, তাহলে পারবে না। কিন্তু যদি এমন হয় বলও গিয়ে পড়ছে তাসকিনও গিয়ে দৌড়াইছে, দুইটার সময় ম্যাচ করে গেছে, একেবারে সেম, তাহলে দৌড়ায় গিয়ে এভাবে ক্যাচ ধরে ফেলছে। আর যদি এমন হয় তাসকিনের আসতে সময় লাগতেছে মনে করো বেশি, কম, আর বল পড়তে সময় লাগতেছে বেশি, তাহলে তাসকিন কি করবে, আগে এখানে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে বসে থাকবে, রেস্ট টেস্ট নিবে, বল আসবে, তারপরে খপ করে ক্যাচটা ধরবে, তাহলে সেই ক্ষেত্রে আবার উইকেট পাবে। কি কথা বুঝছো? তাহলে আমাদের যাচাই করতে হবে সময় দিয়ে, ঠিক আছে, সময় দিয়ে যাচাই করতে হবে, অথবা সময় কেন, আমরা দূরত্ব দিয়েও যাচাই করতে পারি। বলটা এখান থেকে এখানে পড়বে, তাহলে এই সময়ের মধ্যে বলটা পড়ার সময়ের মধ্যে দেখি এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু তাসকিন ঠিকঠাকভাবে দৌড়ে আসতে পারে কিনা, তো দূরত্ব দিয়েও কিন্তু যাচাই করতে পারি, যার যেটা ভালো লাগে। তো দেখো এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে পাল্লা আর, তাহলে তাসকিন বল যেখানে পড়বে তার থেকে তাসকিনের যে দূরত্বটা সেটাকে আমি ধরো বললাম এস। তো এসটা আমরা কীভাবে বের করব, 79.204 থেকে আর বাদ দিয়ে দিব, দিয়ে এসটা বের করব। তাহলে পাল্লা আর সমান সমান ইউ স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড বাই জি, ইউ এর মান 25 সাইন 2 থেটা, তাহলে 2 গুণ 40 ডিগ্রি 80, আর জি এর মান 9.8, তাহলে 25 বর্গ গুণ সাইন 80 ডিভাইডেড বাই 9.8, তাহলে 62.8066 মিটার, 62.8066 মিটার, এটা হচ্ছে অনুভূমিক পাল্লা। তাহলে এই যে দূরত্বটা 79.204 মিটার দূরে, 79.204 মিটার দূরে, এটা হচ্ছে পাল্লা আর। এবার আমাদের কি বের করতে হবে, এস ইজ ইকুয়াল টু 79.204 বিয়োগ 62.8066। তাহলে দেখি তাসকিন কতটুকু দৌড়ে আসবে, 79.204 বিয়োগ অ্যান্সার 16.397, এত মিটার তাসকিনকে দৌড়ে আসতে হবে। এইবার শোনো, তাসকিন দৌড়ে আসবে সমবেগে টি সময়ে, আর বল এখান থেকে এখানে পড়বে উড্ডয়নকাল বড় হাতের টি সময়, দুইটা সময় এবার বের করে চেক করো। তাহলে বল পড়ার সময় টি ইকুয়াল টু 2u সাইন থেটা নট বাই জি, তাহলে 2u এর মান 25 সাইন 40 ডিগ্রি, জি এর মান 9.8, তাহলে 2 গুণ 25 গুণ সাইন 40 9.8, তাহলে 3.2795 এত মিটার, এটা হচ্ছে টি। তাহলে বল পড়তে এই সময় লাগবে, দেখি তাসকিনের দৌড়ে আসতে সময়, তাসকিনের সমবেগে দৌড়ে আসবে, এই যে এত সমবেগে দৌড়ে আসবে, তাসকিনের দৌড়ে
আসতে সময় এস ইকুয়াল টু ভিটি, তাহলে এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি। 16.397 কত বেগে? 5। দেখি তো 16.397, 397 বাংলাদেশকে তো জিতাইতেই হবে, দেখি জিতাইতে পারি কিনা। এস 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 3.2794 সেকেন্ড, এই যে সেমই হয়ে গেছে, পয়েন্টের পরে 3 ঘর সেম, তাহলে 3.279, 3.279, তাহলে দুইটার সময় সেম হয়ে গেছে। তাহলে একেবারে দৌড়ে এসে ক্যাচ ধরে ফেলবে, দৌড়ে এসে ক্যাচ ধরে ফেলবে, দৌড়ে এসে ক্যাচ ধরবে। তাহলে বোলার উইকেট পাবে, বুঝছো? ঠিক আছে, বোলার যে সে কিন্তু উইকেট পাবে, কি ক্লিয়ার? ঠিক আছে, অনেকে আবার যারা ক্রিকেট খেলা বোঝা না, তারা আবার ভাবতেছে কি ব্যাপার ভাই, তাসকিন এসে ক্যাচ ধরলো এত কষ্ট করে, দৌড়ে এসে ক্যাচ ধরলো, আর উইকেট নিয়ে যাবে বোলার, এটা কেমন কথা? উইকেট পাবে বোলার। ও সরি, এটা সেকেন্ড, হ্যাঁ ওকে, সরি। হাত থেকে বল পড়ে গেলে কি হবে, এই সব কথা ভাবা যাবে না, বললাম না নিষ্পাপ মনে চিন্তা করবা। ভাই হাত থেকে বল পড়ে গেলে কি হবে, ক্যাচ মিস হয়ে গেলে কি হবে, হ্যাঁ হোঁচট খাইলে কি হবে, ঠিক আছে, অনেক কথা বলা যায়, কিন্তু এসব কথা বলা যাবে না। ওকে ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত অনেকগুলো ম্যাথ করলাম, কিন্তু তাহলে নেক্সট দিন আর এক রাউন্ড হবে। ওকে টাটা। এই অধ্যায় কিন্তু আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি আমরা, হয়ে গেছে এই অধ্যায় তো প্রাস হয়ে গেছে, মানে তো শেষ। তো আরও আমরা কিছু প্রবলেম সলভ করে, ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে প্রজেক্টাইল মোশন এবং আগের যে একমাত্রিক গতি এগুলো মিশে আরও কিছু ম্যাথ করব। তো মোটামুটি ধরে রাখো এই অধ্যায়ের আর 3টা ক্লাস লাগতে পারে, 3টা কি 2টা। ওকে টাটা। টাটা।